আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, ফুল এনার্জি নিয়ে নিউটনিয়ান বলবিদ্যার ফুল অ্যাডমিশন লেকচারটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম, তোমাদের ইয়াসিন ভাইয়া। আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য নিউটনিয়ান বলবিদ্যায় যতটুকু বিশ্লেষণ করা দরকার পুরো চুল চেরা বিশ্লেষণ করব এবং নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের যতগুলো টাইপ পসিবল ভার্সিটি অ্যাডমিশনের জন্য সবগুলো টাইপ আজকে আমরা পড়ে ফেলবো। সো প্রত্যেকের কাজ হচ্ছে বন্ধুবান্ধবীদেরকে মেনশন করে ডেকে নিয়ে আসা এবং নিজ নিজ টাইমলাইনে আজকের লাইভটি শেয়ার করে দেওয়া। সো দেরি না করে আজই এই কাজটি করে ফেলো খুব দ্রুত। ফার্স্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমি একটু শেয়ার দিয়ে দিই। আমি একটু শেয়ার দিচ্ছি, বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরাও শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। খুব দ্রুত কাজটা করে ফেলো সবাই, খুব দ্রুত করো, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত কাজটা করে ফেলো সবাই। আসসালামু আলাইকুম ভাই। প্রত্যেকে নিজ নিজ বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। আমি শেয়ার করে দিয়েছি, তোমরাও শেয়ার করে দিতে পারো। আমি খুব বেশি সময় নিব না, জাস্ট খুব দ্রুত শুরু করব। জাস্ট এটুকুই বলবো যে দিস ক্লাস ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, রেডি? সো আমাদের সাথে এই মুহূর্তে কতজন যুক্ত আছো? মাত্র 350 জন। বাট ক্লাসটি এখনই করতে পারো। কিরে সব আটকা রয়েছে কেন? ওকে, মাত্র 350 জন। আচ্ছা, আমি দেরি করব না, আমি খুব দ্রুত আমাদের ক্লাসটি শুরু করব। সো আমরা ক্লাসটি শুরু করে দিই। তার আগে আমি তোমাকে জাস্ট এটুকুই বলবো যে আমাদের ক্লাসগুলোতে তোমরা আসলে কি কি শিখবা। হ্যাঁ, কতজন হয়েছে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে 547 জন জয়েন আছো। তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে নিজ টাইমলাইনে শেয়ার করে দেওয়া, বন্ধুদেরকে মেনশন করে ডেকে নিয়ে আসা। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার অ্যাডমিশন লেকচারটি পড়ব, আর এই লেকচারটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের শর্ট সিলেবাসে যদি ভার্সিটি অ্যাডমিশন এক্সাম হয়, সেই শর্ট সিলেবাসে যদি বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় কোনটা, সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। আর এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে আমি আজকে যা পড়াবো, যত কিছু পড়াবো, এগুলো এইচএসসি এমসিকিউ এর জন্য যেমন গুরুত্বপূর্ণ 22 ব্যাচের, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইনশাল্লাহ আমরা এখানে যা পড়াবো সেখান থেকে কমন পাবাই পাবা। আর হ্যাঁ, ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে তুমি নিউটনিয়ান বলবিদ্যার সেরা প্রিপারেশন নিলে তোমার বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি কোপ দিতে পারবা। এই অধ্যায় থেকে যা আসবে তুমি তাই পারবা। সো আমার নাদান বাচ্চারা সবাইকে মেনশন করে ডেকে নিয়ে আসো আমার ক্লাসটিতে। আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমরা আমাদের ক্লাসে তেমন কোনো কথাই বলবো না। রেডি, স্টেডি অ্যান্ড গো। সবাই ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো করব, ক্যালকুলেটর ছাড়া ধুমধাম করব। রেডি? আমি আমাদের অঙ্ক শুরু করে দিচ্ছি। আমরা টাইপ 1 পড়বো। টাইপ 1-এর নাম হচ্ছে বল এবং বলের ঘাত। সো বল এবং বলের ঘাতে আমাদের কি শিখতে হবে? আমি ফার্স্টে একটা অঙ্ক উঠাইছি, বাট অঙ্ক উঠানোর আগেও আমাদের এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে বল এবং বলের ঘাত। টাইপ 1, বল এবং বলের ঘাত। বল এবং বলের ঘাতে আমাদের শিখতে হবে দুইটা সূত্র। সেটা হচ্ছে আমরা সারা জীবন পড়েছি এফ ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এম এ। বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ভাইয়া এটা তো অনেক সহজ সূত্র, তারপরে কেন শিখাচ্ছেন? কারণ এটা থেকেই প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন আসবে সেটাই তোমার বুঝতে হবে। তার আগে আমরা চলো সূত্রটা রিভাইজ দিয়ে ফেলি। বল এফ ইজ ইকুয়াল টু এম এ। ভাইয়া এই বল মানে কিন্তু ভাইয়া শুধুমাত্র একক বল না। এই বল মানে হচ্ছে লব্ধি বল হতে পারে, নিট বল হতে পারে। নিট বা লব্ধি বল। কি বল ভাইয়া এটা? নিট বা লব্ধি বল। এটা কয়েকটা বলের সমন্বয়ে একটা বল। যেমন ধরো শুভ ভাইয়া, এ হচ্ছে আমাদের শুভ ভাইয়া, মোটা সোটা একটু শুভ ভাইয়া, এ হচ্ছে আমাদের মোটা সোটা শুভ ভাইয়া। সেই শুভ ভাইয়াকে একদল মানুষ এদিকে টানতেছে, আরেক দল মানুষ এদিকে টানতেছে। সো মনে করো এদিকে তুমি 100 নিউটন বলে টানতেছো, আর এদিকে আরেক দল টানতেছে ধরো 30 নিউটন বলে। সো ভাইয়া এখানে শুভ ভাইয়ার উপর নিট বল কত? এখানে শুভ ভাইয়ার উপর নিট বল কত হবে? খুবই সিম্পল। এখানে শুভ ভাইয়ার উপর নিট বল হবে, যেহেতু
শুভ ভাইয়ের উপর দুইটা বল বিপরীতমুখীভাবে কাজ করছে, তাহলে এখানে নিট বল হবে 100 - 30 = 70 নিউটন। এখানে নিট বল হচ্ছে 70 নিউটন। আর এই যে নিট বল, এই নিট বল সমান আমরা লিখতে পারবো MA। এখানে নিট বল কত ভাইয়া? নিট বল হচ্ছে এখানে 70 নিউটন। আর এই নিট বল সমান আমরা লিখতে পারবো শুভ ভাইয়ের ভর ইন্টু ত্বরণ। এখানে যদি শুভ ভাইয়ের ভর দেওয়া থাকে, ত্বরণটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সো নিট বল মানে কি? নিট বল মানে হচ্ছে লব্ধি বল, সহজ কথা। সো লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। ঠিক সেম ম্যাথটা শুভ ভাইয়ের যে একটা নারকেল দিয়া বুয়েটে MCQতে আসছিল। সো ভাইয়া এই ধরনের ম্যাথ আমাদের পারতে হবে। সো আমরা এই সূত্রটা নিয়ে এই টাইপে ডিল করব। সেম ম্যাথ, যে একটা নারকেল নিচের দিকে পড়তেছে, হচ্ছে একটা নারকেল নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা উপরের দিকে, নারকেলটা কত ত্বরণে পড়বে? ভাই এই নারকেলের নিট বল কত হবে? নিচের বল মাইনাস উপরের বল, নিট বল। নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। নারকেলের ভর দেয়াই আছে, তাহলে ত্বরণ আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। যেই প্রশ্নটা বুয়েটে MCQতে আসছিল, অ্যাজ ওয়েল এস বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্ন আসে। সো ভাইয়া এই হচ্ছে আমাদের বলের রাশিমালা, যেটা আমরা প্রথম টাইপে শিখবো। এরপর বল থেকে আমরা আরেকটা রাশিমালা শিখবো। এই অধ্যায় আমাদের প্রথম টাইপের নাম কি ছিল? বল এবং বলের ঘাত। সো আমাদের বল F = কি ভাইয়া? MA। আর বলের ঘাত কি? তোমরা 1.2 কে স্টুডেন্ট আছো, প্রত্যেকের কাজ হচ্ছে নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেওয়া। আজকে একটা বেস্ট ক্লাস করতে আমরা যাচ্ছি, ওকে? সো বলের ফর্মুলা তো আমরা জানি। আর বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়। বলের ঘাতের সংজ্ঞা কি ভাইয়া? বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। J = FT। এবার ভাইয়া এফ এর জায়গায় আমরা লিখতে পারবো MA × T, ইজিলি লেখা যাবে। এম এর জায়গায় লিখতে পারবো ভাইয়া V - U/T × T। তাহলে টি যদি আমরা কেটে দেই ভাইয়া, আমরা পাবো হচ্ছে M যদি গুণাকার করে দাও তাহলে MV - MU। তাহলে আমরা বলের ঘাতের দুইটা ফর্মুলা পাইলাম, একটা হচ্ছে J = FT, আর এটা হচ্ছে MV - MU। নাদান বাচ্চারা কয়টা ফর্মুলা পেলাম আমরা? দুইটা ফর্মুলা, J = FT আর MV - MU। MV - MU মানে কি? ভর বেগের পরিবর্তন। তাহলে কোনো একটা জায়গায় ভরবেগের পরিবর্তন মানে কি ভাইয়া? বলের ঘাত। ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বলের ঘাত। সো ভাইয়া কোনো একটা জায়গায় তুমি বলের ঘাত হিসাব করতে পারছো না, কিন্তু ভরবেগের পরিবর্তন হিসাব করতে পারছো, ওইটাই কি হবে ভাইয়া? বলের ঘাত হয়ে যাবে। বলের ঘাতের একক কি? বল ইন্টু সময়, তার মানে নিউটন ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে বলের ঘাতের একক, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে থাকে। সো আমাদের প্রথম টাইপে এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা কাজ করব। আরেকটা ফর্মুলা আমরা জাস্ট আমাদের জানার জন্য আমরা জানবো। একটা কথা মাথায় রেখো, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগ কি রাশি? ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। আমরা যখন ভেক্টর রাশির পরিবর্তন হিসাব করব, তখন তাদের দিক যদি একই দিকে হয়, যেমন আছে তেমন বসাবো। আর দিক যদি উল্টাপাল্টা দিকে হয়, যে কোনো একটা প্লাস আর একটা মাইনাস বসবে। এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, দেখো বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। দেখো একটা বস্তু এদিকে যাচ্ছে, মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে। একটু পর তার স্পিড বেড়ে হয়ে গেল 8 মিটার/সেকেন্ড। সো ভাই এখানে যদি বলা হয় বেগের পরিবর্তনটা কত, বেগের পরিবর্তন যদি হয় ডেল ভি, বেগ কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির পরিবর্তন যখন হিসাব করবা, তখন আমার দিক বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে ভাইয়া? দিক। সো এই দুইটা কি একই দিকে আছে না? একই দিকে থাকলে কোনো সমস্যা নাই, শেষ থেকে আদিটা বিয়োগ করে দেবো। শেষ কত? 8, আদি কত? 5। তাহলে 8 - 5। একই দিকে থাকলে খুব সুন্দর 8 - 5 দিয়ে আমরা করে ফেললাম বেগের পরিবর্তন 3। কিন্তু ভাইয়া যদি এমন হতো যে আমার বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে গিয়ে এদিকে 8 মিটার/সেকেন্ড বেগে ফিরে আসতেছে, আমাকে যদি বলে এখানে বেগের পরিবর্তনটা কত, খেয়াল করে দেখো সবাই, খেয়াল করে দেখো। এখানে যদি বেগের পরিবর্তনের হিসাব করতে বলে, এখানে বেগের পরিবর্তন কত হবে? দেখো তো 5 এবং 8 দুইটা কি একই দিকে? না, উল্টা দিকে। উল্টা পাল্টা দিকে হলে আমরা পরিবর্তনটা কিভাবে হিসাব করব? শেষ মাইনাস আদি। শেষ মাইনাস আদি। এখানে শেষ কত? এখানে শেষ হচ্ছে 8 মাইনাস আদি কত? 5। এটা যারা করে দিয়ে আসবা তারাই কিন্তু ধরা খাওয়া। এখানে বেগ কি রাশি? ভেক্টর রাশি। দিক একটাই দিকে আর একটা তার উল্টা দিকে। সেরকম যদি দিক হয় তাহলে একটা প্লাস দিতে হবে আর একটা মাইনাস দিতে হবে। সো আমরা যদি এটাকে প্লাস দিই তাহলে এই 5টাকে অবশ্যই মাইনাসের বসাতে হবে। তাহলে মাইনাসের মাইনাসে প্লাস, এখানে বেগের পরিবর্তন হচ্ছে 13 মিটার/সেকেন্ড। সো আমি জাস্ট তোমাকে এটুকুই বোঝাতে চাই, যদি ভেক্টর রাশি আমরা পরিবর্তন হিসাব করি, আমি খোলা বাংলা ভাষায় বলতেছি, প্রতিটা নাদান বাচ্চার বুঝতে হবে। যদি ভেক্টর রাশির পরিবর্তন হিসাব করি, কি হিসাব করি সবাই বলো? পরিবর্তন হিসাব করি। আর যদি দেখি তাদের দিক একই দিকে আছে, তাহলে শেষ মাইনাস আদি, সিম্পল। আমি আবারও বলছি, যদি ভেক্টর রাশির পরিবর্তন চেঞ্জ হিসাব করো,
যদি তারা দেখো যে একই দিকে আছে তাহলে শেষ মাইনাস আদি, সিম্পল শেষ। আর যদি দেখো যে একটা এই দিকে আর একটা তার উল্টা দিকে, একটা নর্থ মেরুতে আছে একটা সাউথ মেরুর দিকে আছে, তাহলে একটাকে প্লাস ধরে নিতে হবে আরেকটাকে মাইনাস ধরে নিতে হবে। তোমার ইচ্ছা তুমি কোনটাকে প্লাস ধরবা, অ্যান্সার একই আসবে, মান একই আসবে। আমার মন চাইলো আমি এটাকে প্লাস ধরবো এটাকে মাইনাস ধরবো, অ্যান্সার আসবে ভাই -13 আসবে, মানে মান তো সেম আসবে। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু বুঝতে পারলেই কাজ শেষ। ওকে ভাইয়ারা, আর কিচ্ছু দরকার নাই। এবার হচ্ছে আমাদের একটা ছোট্ট ফর্মুলা লিখে নিবা। আমরা তাহলে কয়েকটা ফর্মুলা জানলাম, এই ফর্মুলার সামারাইজটা আমরা করেই টাইপ 1 এর ম্যাথগুলোতে চলে যাই। আমরা প্রথমে জানলাম নিট বল সমান ভর ইনটু ত্বরণ একটা ফর্মুলা, বলের ঘাত সমান এমভি মাইনাস এমইউ একটা ফর্মুলা, আর এফটি আর একটা ফর্মুলা। আর লাস্ট ওয়ান ফর্মুলাটা আমরা জানলাম, লাস্ট যে জিনিসটা জানলাম যে যদি ভরবেগের পরিবর্তন হিসাব করো, ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে পরিবর্তন হিসাবের সময় তাদের দিক যদি উল্টা পাল্টা হয় একটাকে প্লাস ধরতে হবে, অপরটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। আর দিক একই দিকে হলে যেমনে আসে অমনে বসায় দিব, শেষ। এবার আরেকটা ফর্মুলা লিখবো, টি তম সেকেন্ডের ফর্মুলা, স্টার দিয়ে লিখো। টি1 তম সেকেন্ডে সবাই লিখো S1 মিটার ও টি2 তম সেকেন্ডে S2 মিটার গেলে ত্বরণের ফর্মুলা, ত্বরণ A ইজ ইকুয়াল টু হবে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ভাইয়া আমাদের মূলত এখানে যদি বল হিসাব করতে বলে তাহলে ত্বরণ বের করা জানতে হবে। সো ত্বরণ বের করার একটা অভিনব ফর্মুলা হচ্ছে এটা, যে টি তম সেকেন্ডে S1 মিটার দূরত্ব, টি2 তম সেকেন্ডে S2 মিটার দূরত্ব গেলে ত্বরণ বের করার শর্টকাট ফর্মুলা হচ্ছে A ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। সবাই একসাথে বলি S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এই হচ্ছে আমাদের টাইপ 1 এর তিনটা ফর্মুলা। সো এই তিনটা ফর্মুলা যদি মাথায় ঢুকে যায় তাহলে টাইপ 1 কোনো ব্যাপারই হবে না, কোনো ব্যাপারই হবে না। তোমাদের উপস্থিতি দেখে আসলে আমার খুব খারাপ লাগতেছে যে একটা ম্যারাথন ক্লাস পুরো নিউটনিয়ান বলবিদ্যার উপর, সেখানে উপস্থিতি এত কম। সো আমরা তিনটা ফর্মুলা যদি মাথায় ঢুকিয়ে ফেলি, চলো আমরা এই তিনটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে কিছু ম্যাথ করে ফেলি। চলো রেডি? প্রথম ম্যাথটাতে আমরা চলে যাব। এই যে স্লাইড আমার সাথে ফাতরামি করতেছে, স্লাইড তুমি সোজা হও। এই যে স্লাইড সোজা হয়ে গেছে, ওকে স্লাইড সোজা হয়ে গেছে। সো প্রথম টাইপে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে আগত 250 গ্রাম ভরের একটি বলকে জেপি ডুমিনি, চিনো তো সাউথ আফ্রিকান তাই না, জেপি ডুমিনি ক্যাচ ধরে 0.1 সেকেন্ডে খপ করে থামিয়ে দিল। তাহলে ডুমিনি কর্তৃক প্রযুক্ত বল কত? ভাই জিন্দেগিতে বলের ফর্মুলা একটাই, কয়টা? একটা। সেটা কি ভাইয়া? F ইজ ইকুয়াল টু এম এ। সেইবার তুমি মানগুলো বসিয়ে দাও। এম কত ভাইয়া? এম হচ্ছে কত বলে সে থামিয়ে দিছে তাই না এখানে, তাহলে এম হচ্ছে বলের ভর কত গ্রাম, দেখতেই পাচ্ছ আমার আর বলার দরকার নাই, 250 গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হবে, তাহলে 250 ডিভাইডেড বাই 1000। সবাই আমাকে আমারও আগে উত্তর দাও তো দেখি, এর ফর্মুলা কি হবে এখানে খেয়াল করে দেখি। এ কিভাবে বের করবো ভাইয়া? আমরা এ সাইডে বের করবো কিভাবে? এখানে কি কি দেয়া আছে? বলটা কত বেগে আসতেছিল? 30। তার মানে বলটা যখন আসে তখন 30 বেগে আসছিল, তাহলে বলের আদি বেগ ইউ হবে 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বলের আদি বেগ। বলকে ক্যাচ ধরে 0.1 সেকেন্ডে থামিয়ে দিল, তাহলে টি ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। আর ভাইয়া থামিয়ে দিলে বলের শেষ বেগ কত? যদি থামিয়েই দেয়, যাকে আমরা থামাবো তার শেষ বেগ হয়ে যাবে 0। সো এখান থেকে কিন্তু আমরা এ বের করতে পারি। এর ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি না এর ফর্মুলা ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 0, লেখার দরকার নেই। মাইনাস ইউ কত? 30 বাই টি কত ভাই? 0.1। এবার এটা ক্যালকুলেট করতে হবে। ভাইয়া যে কোনো কিছু 0.1 যদি, মানে 0.1 আমরা কি জানি এটা, যে 0.1 যদি থাকে তাহলে উপরে পয়েন্টের বদলে 1, আর পয়েন্টের পর যে কটা সংখ্যা আছে ওই কটা শূন্য দিলে পয়েন্ট উঠে যায়। এটাকে আমরা জানি, এটা কিন্তু ছোটবেলায় জানো। এটা 0.1কে যে উপরে 10 লেখা যায় বা এরকম লেখা যায়, দেখো 0.1 যদি এরকম থাকে তাহলে এটাকে 1/10 লেখা যাবে। তাহলে এটা যেহেতু নিচে আছে তাহলে 10 উপরে লেখা যাবে। 0.1 এর বদলে আমরা উপরে 10 লিখে দিই, 0.1 এর বদলে আমরা উপরে একটা 10 গুণ আকারে লিখে দিই, এটা গুণ আকারে আছে 10। এবার কাটাকাটি করো, 0 0, দুইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, থাকে কত? 3 25 75, উপরে খালি 3 25 থাকে, তাহলে -75 নিউটন, -75 নিউটন, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে জেপি ডুমিনি, ক্রিকেটার জেপি ডুমিনি কর্তৃক প্রযুক্ত বল। তাহলে 75 নিউটন বলে সে বলটিকে থামিয়ে দেয়।
মাইনাস দ্বারা বোঝায় ভাইয়া বাধা দানকারী বল। কেমন বল? বাধা দানকারী বল। অপশনে মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট অপশনে এরকম থাকবে না -75 +75, অপশনে এরকম থাকবে না। অপশনে 75 থাকবে শিওর, বাট প্লাস মাইনাস নাও থাকতে পারে। সো এখানে মাইনাস আসছে ভাই, আমার যদি অ্যান্সার আমি প্লাস করে বের করি সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই, অপশনে 75 থাকবে। আশা করি তোমরা এই ম্যাথটি পারবে। আমি কমেন্ট সেশনে দেখতে চাই কে কার আগে অ্যান্সারগুলো দিতে পেরেছো। ইয়েস, সুমাইয়া ইসলাম শিলা সবার আগে উত্তর দিয়েছে, ইব্রাহিম উত্তর দিয়ে ফেলছে। সো আমরা পরবর্তী ম্যাথটিতে চলে যাবো। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। রেডি? পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। এগুলো ফাঁকা স্লাইড রাখছি। ইয়েস, দেখি এই অঙ্কটা কে কার আগে পারে, কে কার আগে এই অঙ্কটি করে ফেলতে পারে আমার নাদান বাচ্চারা। দেখি 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 কারা এই অঙ্কটি করতে পারো। রেডি, স্টেডি অ্যান্ড গো। গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। এই মনে করো গাছ, আমি যদিও খুব সুন্দর চিত্র রাখতে পারি না, এটা মনে করো একটা নারকেল গাছ। গেস করে ধরো, দুনিয়ার সকল জিনিস ধরে নিলেই হয়, এটা হচ্ছে নারকেল গাছ। যদিও কি গাছ হয়েছে আমি নিজেও বুঝতেছি না। এখান থেকে একটি নারকেল, এই মনে করো সেই নারকেলখানা। এই নারকেলটা কত বলে? 2 কেজি ভরের। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, 2 কেজি ভরের নারকেল। তার মানে এই নারকেলটার ভর হচ্ছে m = 2 কেজি। ও বাপ রে বাপ রে বাপ। এই নারকেলটা সোজা নিচের দিকে পড়তেছে। বাতাসের বাধা হচ্ছে 8.6 নিউটন। তাহলে নারকেলটা কোন দিকে পড়তেছে? বললো সোজা নিচের দিকে, মানে এই দিকে। আর এখানে বাতাসের বাধা বলতে বোঝায় কি ভাইয়া? নারকেল যেদিকে তার উল্টা দিকে। বাধা মানে কি? বস্তুর উপর বাধা বলতেই বোঝায় উল্টা দিকে। কোন দিকে? উল্টা দিকে। তাহলে বাতাসের বাধা কত নিউটন? 8.6 নিউটন। তাহলে বাধা মানে এই দিকে, এদিকে কত কাজ করতেছে ভাই? 8.6 নিউটন। তাহলে নারকেলের ত্বরণ কত? নর্মালি একটা নারকেল, কেন আমাকে ছেড়ে দাও, শুভ ভাইকে ছেড়ে দাও, AR ভাইকে ছেড়ে দাও, তারা সবাই জি ত্বরণে পড়বে। কিন্তু বাতাসের বাধা থাকলে সে আর mg বলে পড়তে পারবে না। নিচের দিকে তার পড়ার কথা mg বলে, বাট বাধা থাকার কারণে সে এখন একটা নিট বলে পড়বে। ভাই এটা কি সেই শুভ ভাইয়ের কেসটার মতো হয়ে গেছে না? যে নিচের দিকে একটা বল, উপরের দিকে একটা বল। তাহলে এখানে নিট বল কত? নাদান বাচ্চারা তোমরা আমাকে হুঙ্কার দিয়ে জানিয়ে দাও। এই ইয়াসিন মুলিয়ান তোমরা আমাকে উত্তর দিয়ে জানিয়ে দাও এখানে নিট বলটা কত। আমাদের নিট বল বের করতে পারে না, ত্বরণ বের করতে বলছে। বাট ত্বরণ আমরা তখনই পাবো যখন আমরা নিট বল পাবো। সেখানে নিট বল কত বুঝতেই পারতেছো। নিচের দিকে কাজ করছে mg, উপরের দিকে কাজ করছে 8.6। তাহলে এটা হচ্ছে নিট বল, mg - 8.6, তাই না? আর নিট বল সমান কি জানি? আমি তোমাদেরকে শিখাইছি অলরেডি। নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। নিট বল সমান কি ভাইয়ারা? ভর ইন্টু ত্বরণ। এবার ক্যালকুলেট করে ত্বরণের মানটা হিসাব করতে হবে। mg কত? 2 × 9.8, 2 × 9.8, যেহেতু m হচ্ছে 2 - 8.6 = ma। সো ভাইয়া 19.6 হবে। 9.8 সাথে দ্বিগুণ করলে 19.6। এখান থেকে 8.6 যদি বিয়োগ চলে যায় তাহলে পরে থাকবে 11। কত পরে থাকবে? 11। তাহলে এর মান হবে 11/m। m মানে 2 কেজি। 11/m মানে কত? সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও তো দেখি। জানাও 4.3, কারণ বাতাসে বাধার জন্য বলের মান হবে মাইনাস। ত্বরণ 4.3 কিভাবে হবে? 11/2 মানে 4.3 কেমনে হয় বলো? এই হচ্ছে ইকুয়েশন। এই দেখো, এই হচ্ছে নারকেলটা। কল্পনা করো এই যে নারকেলটা mg বলে নিচে পড়ার কথা, কারণ বাতাসের বাধা উপরে। তাহলে ভাই mg বলে পড়ার কথা, বাট বাতাসের বাধা উপরে থাকার কারণে সে পড়বে mg - বাতাসের বাধা। এটা হচ্ছে নিট বল। আর নিট বল সমান আমরা পড়েছি ভর ইন্টু ত্বরণ, প্রথম সূত্রটা ma। সেখান থেকে এর মানটা হিসাব করে ফেললাম। সো প্রত্যেকে আমাকে উত্তর দাও কত হয়। উত্তর হচ্ছে 5.5 m/s²। অ্যান্ড দিস ম্যাথ কেম অ্যাট বুয়েটে MCQতে আসছিল। সো ভাই এই ধরনের ম্যাথগুলো আমাদের ঢাকা ভার্সিটিতেও আসে, সব জায়গাতেই আসে। তোমাদের এই মুহূর্তে কাজ, এই মুহূর্তে প্রত্যেকের ফরজ দায়িত্ব হচ্ছে এই যে ক্লাসটা হচ্ছে নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দাও। 1.4K স্টুডেন্ট আছে, প্রত্যেকে শেয়ার চাই। 1.4Kটা আমি শেয়ার চাই। সো এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা চলো দেখে নেওয়া যাক। এখানে 2টা স্লাইড ফাঁকা রাখতে বলছিলাম আমি। ওকে, পরবর্তী ম্যাথ হচ্ছে এই যে দেখি এটা কারা কারা পারে। আমার নাদান বাচ্চারা হুঙ্কার দিয়ে জানিয়ে দাও এটার উত্তর কত। এটা আমি 1000 বার করিয়েছি, বিকজ ইটস সো মাচ ইম্পর্টেন্ট। ও মাই গড, সবাই সঠিক উত্তর দিয়েছে। ও মাই গড, ভেরি গুড। সো ভাই এই ম্যাথটা আমরা চলো করি।
2 কেজি ভরের একটি গোলক 3 মিটার/সেকেন্ড বেগে দেয়ালে ধাক্কা খেয়ে 1 মিটার/সেকেন্ড বেগে ব্যাক করে, তাহলে বলের ঘাত কত? ভাই এ হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালে 2 কেজি ভরের, এই যে 2 কেজি ভরের এই গোলকটা কত বেগে যায়? এদিকে কত বেগে যাচ্ছে? এদিকে যাচ্ছে 3 মিটার/সেকেন্ড, তাহলে 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। যে এই দেয়ালে ধাক্কা খাওয়ার পর 1 মিটার/সেকেন্ড বেগে ব্যাক করছে, তার মানে এই যে গোলকটা ব্যাক করা মানে কি এইদিকে ফিরে আসবে কত বেগে? 1 মিটার/সেকেন্ড বেগে। তো প্রশ্ন করেছে বলের ঘাত কত। সো আমার নাদান বাচ্চারা উত্তর দাও, এখানে বলের ঘাত কত হবে? ভাইয়ারা বলের ঘাতের ফর্মুলা কিন্তু আমরা জানি, বলের ঘাতের ফর্মুলা হচ্ছে জে ইজ ইকাল টু এফ টি, যেহেতু এখানে এফ নাই টিও নাই, তো আমরা জানি আরেকটা ফর্মুলা এম ভি মাইনাস এম ইউ, জানি কিনা? অবশ্যই জানি। সো ভাই এখানে এম ভি মানে কি? এম ভি মাইনাস এম ইউ মানে হচ্ছে ভর বেগের পরিবর্তন। এম ভি মাইনাস এম ইউ মানে কি? এখানে ভর বেগের পরিবর্তন। এখানে এম ইউটা হচ্ছে এটা এম ইউ আদি ভরবেগ, আর এটা হচ্ছে শেষ ভরবেগ, তাই না? আদি ভরবেগ শেষ ভরবেগ। এখন দেখো তো এম ইউ এর দিক যেদিকে, এম বির দিক কি? তার উল্টা দিকে। আমরা আগেই বলেছি যখন আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করব, তাদের দিক যদি একটা এইদিকে আর একটা তার উল্টা দিকে হয়, একটা প্লাস আর একটা কি ধরতে হবে? মাইনাস। সো আমার মন চাইলো, আমার খুশি লাগলো আমি এই সাইডটা প্লাস ধরবো, তাহলে ওই সাইডটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম ভি মাইনাস মাইনাস এম ইউ হবে আসল সূত্র, কারণ ওটা মাইনাস ধরেছি, তাহলে এম ভি প্লাস এম ইউ হবে। কথা কি বুঝতে পারছো? যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। এতটুকু কি ক্লিয়ার? আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেলে এখন মানগুলো বসিয়ে দাও। এম কত? 2 কেজি। ভাইয়া ভি কত? ভাইয়া ভি হচ্ছে শেষ মানে 1, প্লাস এম হচ্ছে 2 কেজি, ইউ কত? 3, 3 দুগুণে 6, 6 আর 2 8, তার মানে 8 নিউটন সেকেন্ড, অ্যান্ড ইট ইজ দ্য অ্যান্সার অফ বলের ঘাত 8। এই যে অনেকে 4 বলছো 4 বলছো, যারা 4 বলছো তারা ডাব্বা পাবা। অলরেডি এই জিনিসটা আমি বারবার বোঝাইছি যে একটা এদিকে আর একটা তার উল্টা দিকে হলে একটা প্লাস ধরতে হবে, অপরটা মাইনাস হয়ে যাবে। সেখানে অ্যান্সার আসবে 8। -8ও আসতে পারে, কোনো সমস্যা নাই, বাট 8 আসতে হবে। ওকে, 8 কিন্তু আসতে হবে। ওকে, রেডি? সবাই ক্লিয়ার তো? এই জিনিসটা আমি আবারও বলছি, যখন আমরা ভরবেগের পরিবর্তন হিসাব করব, একটা এদিকে আর একটা তার উল্টা দিকে হলে তখন একটা প্লাস ধরবা আর একটা মাইনাস ধরবা। এটা হচ্ছে ভেক্টর রাশির পরিবর্তন হিসাব করতে হলে তাদের দিক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা ধরতেই হবে। কথা কি ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। -8 হইলেও সমস্যা নাই। অনেকে বলতেছে ভাইয়া -8 কেন হলো না? এখানে যদি -8ও আসতো সমস্যা নাই, অপশনে 8 থাকতো, অপশনে একটা অপশন থাকতো 8, প্লাস মাইনাস থাকতো না। এখানে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তো এখানে প্লাস মাইনাসটা ম্যাটার না। সো ভাইয়া এটা সবাই পেরেছি, আমার নাদান বাচ্চারা সবাই পেরেছে। তাহলে পরবর্তী ম্যাটটা দেখি তো আমার নাদান বাচ্চারা পারে কিনা। দেখি তো, এই ম্যাটটা করার দায়িত্ব তোমার। আমি দেখতে চাই কার নামটা আমার মুখ দিয়ে সবার আগে আসে, কে সবার আগে উত্তরটা দিতে পারে। রেডি? আমি বুঝলাম না তোমাদের উপস্থিতি কেন কমে যাচ্ছে। আমরা তো মাত্র টাইপ 1-এ আসছি, আমরা যে কত কিছু করব। রেডি? করো দেখি। সমতলে একটি গতিশীল একটি বস্তু পঞ্চম ও অষ্টম সেকেন্ডে যথাক্রমে 30 মিটার ও 60 মিটার যায়। বস্তুর ভর 3 কেজি হলে এই বস্তুর উপর প্রযুক্ত বল কত? সো ভাইয়া দেখি, ভাইয়া মাইনাস আসলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, অপশনে 8 থাকবে, 8। দেখি 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 কারা কারা উত্তরটা দিতে পারছো। ভাইয়া উত্তরটা দাও দেখি। পঞ্চম ও অষ্টম সেকেন্ডে 30 মিটার ও 60 মিটার যায়, 3 কেজি হলে বল কত? ভাইয়া বলের ফর্মুলা একটাই, বল এফ ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এম এ, ভর ইন্টু ত্বরণ। এখানে ভর কত? ভর হচ্ছে 3 কেজি, 3, আর ত্বরণ কত ভাইয়া? ভাই এখানে তম সেকেন্ডের ফর্মুলাটা ফেলতে হবে। আমরা কিন্তু টাইপ 1-এর শুরুতেই শিখছিলাম তম সেকেন্ডের ফর্মুলা কি। তম সেকেন্ডের ফর্মুলা হচ্ছে s2 - s1 ডিভাইডেড বাই t2 - t1। এটা ক্যালকুলেট করে সবার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। হাসিব আল হাসান 30, সিয়াম আহমেদ 30, মাহফুজা মিম 30 30 30 30 30 ভাইয়া 30 30 30 30 ভাইয়া 30 30 30। ইয়েস, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি 60 - 30/3 মানে 3×10 30 হবে। এটার অ্যান্সার হবে 30 নিউটন। সো আমার নাদান বাচ্চারা সবাই পেরে গিয়েছে। এর পরবর্তী অঙ্কটা দেখি কারা কারা পারে। সেটা হবে কিন্তু 30 নিউটন। পরবর্তী লাস্ট ম্যাথ টাইপ 1-এর। আমরা কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে পড়বো। সো এরপরে কিন্তু আমাদের বহুত মজার মজার কিছু টাইপ আছে, যেমন বলের বিভাজন আছে, ঘর্ষণ বল আছে। সো ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা চলে গেলে নিজের পায়ে নিজে কুড়াল মারবা, এই হচ্ছে কথা। রেডি? 900 কেজি ভরের একটি ট্রাক 72 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। ব্রেক চেপে ট্রাকটি 50 মিটার দূরে থামানো হলো। 50 মিটার দূরে থামানো হলো। ঘর্ষণ বল 200 নিউটন হলে আমার ব্রেকজনিত বল কত? এটা হচ্ছে ঢাবিতে আসছিল।
সো মোট কথা তোমাদেরকে যদি আমি একটা কনসেপ্ট বোঝাই, যে আমি রাস্তায় যখন গাড়ি চালাই, গাড়িটা যদি আমি ব্রেক করে থামাই, এক্ষেত্রে থামানোর জন্য কয়টা বল কাজে লাগছে? এটা হচ্ছে গাড়ির ব্রেক, আর এটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বল, এই দুইটা কিন্তু কাজে লাগছে। সো আমি আবারও বলছি, একটা রাস্তায় চালাতে চালাতে যদি আমি গাড়ি থামাই, তাহলে ওই ক্ষেত্রে দুইটা বল কাজে লাগে, একটা হচ্ছে রাস্তার ঘর্ষণ বল এবং গাড়ির ব্রেক। মানে গাড়িতে তো তুমি একটা ব্রেক করছো, ওই বলটাও লাগতেছে, আর রাস্তার ঘর্ষণ লাগতেছে, মানে দুইটা বল মিলে একটা গাড়িকে থামায়। মানে কে কে আছে? গাড়ির ব্রেকের বল আর হচ্ছে ঘর্ষণ বল। সো ভাইয়া এখানে আমাদের বলছে গাড়িটা থামানো হলো, ব্রেক জনিত বল কত? আমরা থামানোর জন্য টোটাল বলটা হিসাব করি। এই টোটাল বল থেকে আমরা যদি ঘর্ষণ বলটা বিয়োগ করে দেই, তাহলে কি আমরা ব্রেকের বলটা পাবো। কারণ গাড়ি কেন থামে? গাড়ি থামে হচ্ছে ব্রেক প্লাস ঘর্ষণ, এই বলটার কারণে থামে। সো আমরা যদি, এটা হচ্ছে টোটাল বল ইজিক্যাল টু টোটাল বল, টোটাল এফ। সো আমরা যদি টোটাল এফটা বের করি, টোটাল এফটা বের করে ঘর্ষণটা বিয়োগ করে দিই, তাইলে শুধুমাত্র ব্রেকজনিত বলটা পাবো। সো চলো টোটাল এফটা বের করি, টোটাল এফ বের করি। টোটাল এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এম কত ভাই? এখানে এম হচ্ছে 900 কেজি। আর এ কত? এর ফর্মুলা কেমনে বের করবো? এখানে এর কোন ফর্মুলাটা ফেলবো ভাইয়া? এখানে শেষ বেগ কত? 0। আদি বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। আর স্মরণ কত ভাইয়া? 50। এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। এবার এই যে কিলোমিটার পার আওয়ারের একটা টেকনিক আমি তোমাদেরকে শিখাই। যেহেতু কিলোমিটার পার আওয়ার অ্যাডমিশনের সময় আসলে মাথা মুথা চুলকানি শুরু হয় মিটার পার সেকেন্ডে নিতে গেলে। আমাদের খালি জানতে হবে পাঁচের নামটা। কত নামটা? 5। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। তাহলে শেষ। মনে রাখবা 18 কিলোমিটার পার আওয়ার মানে 5 মিটার পার সেকেন্ড। এবার এদিকে 18 করে বাড়বে, এদিকে 5 করে বাড়বে, শেষ। তাহলে বলো, তোমরাই বলো কত হবে? এদিকে 18 করে বাড়া মানে এটা যদি 36 হয় তাহলে এটা হবে 10 মিটার পার সেকেন্ড। এটা যদি 54 হয় তাহলে এটা হবে 15 মিটার পার সেকেন্ড। এটা যদি 72 হয় তাহলে এটা হবে 20 মিটার পার সেকেন্ড। এভাবে তোমরা মনে রেখো, কারণ পরীক্ষার হলে এত টাইম নেই। 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিবে, এত টাইম নেই। আমি আবারও বলছি, 18 কিলোমিটার পার আওয়ার মানে 5 মিটার পার সেকেন্ড। এদিকে কিলোমিটারে 18 করে বাড়বে আর মিটারে 5 করে বাড়বে। এই মানগুলোই বারবার আসে। দ্যাটস এই মানগুলো মনে রাখাটা এইভাবে ভালো, কারণ তাহলে ধুমধাম করতে পারবা। তাহলে 18 মানে 5, 36 মানে 10, 54 মানে 15, 72 মানে 20। তাহলে 72 মানে 20 মিটার পার সেকেন্ড। এটা লিখতে পারো 20 মিটার পার সেকেন্ড। সেখান থেকে এর মান কেমন হিসাব করে? এর মান হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এটা হচ্ছে এর মান, যে ভি ইউ এস দেওয়া। সো এর মান হিসাব করার পদ্ধতি হচ্ছে এটা। এখানে যদি আমরা হিসাব করি 900 ইন্টু শেষ বেগটা কত? 0। 0 স্কোয়ার লেখার দরকার নাই, মাইনাস ইউ। ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 20। তাহলে 20 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, দুইবার লিখতেছি ক্যালকুলেশনের জন্য। আর নিচে হচ্ছে 2s, এস মানে 50। এবার কাটাকাটি করো, এই 0 এই 0 কাটা, 50 দুগুণ 100 না? আচ্ছা, এটা 50 দুগুণে 100 লিখে দিতে পারি। তাহলে দুইটা 0 কাটা যাবে, একটা 0 একটা 0 একটা 0 একটা 0, শেষ। এবার শেষ। 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তাহলে এটা আসবে মাইনাস 3600 নিউটন। তাহলে এটা হচ্ছে গাড়ি থামাতে মোট বল। এটা হচ্ছে গাড়ি থামাতে মোট বল। বাট এটা কি অ্যান্সার? এটাই কি অ্যান্সার? গাড়ি থামাতে মোট বল, এটা কি অ্যান্সার? না। আমাকে বলছে ব্রেক জনিত বল কত। কোন বলটা কত ভাইয়া? ব্রেক জনিত বল কত? আমরা মোট বল পেলাম 3600 নিউটন। মাইনাসটা ধরার দরকার নেই, আমরা মানটা নিয়ে কাজ করব, শুধুমাত্র মান নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি ব্রেক, এটা হচ্ছে মোট বলের মধ্যে কে কে আছে, কে কে ঢুকে আছে। ব্রেক প্লাস ঘর্ষণ হচ্ছে আমাদের 3600 নিউটন। সুতরাং ব্রেক কত হবে? শুধুমাত্র ব্রেক কত হবে? ব্রেক হবে 3600 মাইনাস ঘর্ষণ। ঘর্ষণ কত ভাই? 200, তার মানে 3400 নিউটন। এটা হচ্ছে আমাদের ব্রেক জনিত বল। কেউ ভাববো না যে ভাই এখানে মাইনাস আসছে, আপনি মাইনাস কেন নিলেন না? ভাই আমরা খালি মানটা নিয়ে কাজ করেছি, তাইলেই হবে। মান নিয়ে কাজ করেছি, তাইলেই হবে। তাহলে হচ্ছে 3400 নিউটন হচ্ছে আমাদের এখানে গাড়ির ব্রেক জনিত বল। সো আশা করি তোমরা এই ম্যাথগুলো পারবা। আমাদের টাইপ 1 কমপ্লিট, কারণ টাইপ 1 আমরা যেই কটা ফর্মুলা শিখছি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে তোমাদের কাজ শেষ। আমাদের প্রায় 8টার মতো টাইপ আছে। সো আমাদের এই হচ্ছে টাইপ 1। সো টাইপ 1-এর আগে তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে টাইপ 1 যেহেতু শেষ হয়ে গেছে, টাইপ 2 শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই।
ওকে, এটা হচ্ছে সেই জিনিস যেটা দেখাইতে যাচ্ছিলাম। কই গেল কই গেল? স্মার্ট বোর্ড পাক্কা না হলে কি হয়? আচ্ছা, যাই হোক। সো আমাদের, তোমরা জানো বন্দি পাঠশালায় ফিজিক্স ভার্সিটি ম্যারাথন কোর্স নামে আমার একটা কোর্স আছে। তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো, যেখানে শুধুমাত্র ফিজিক্সের উপর প্রিপারেশন নিতে পারবা। শুধুমাত্র ফিজিক্স, যেখানে টোটাল ফিজিক্সের উপর আমার স্টুডিও রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস থাকবে, অ্যাজ ওয়েল এস আমার লাইভ ক্লাসও থাকবে। আর যাদের ফুল কোর্সটা দরকার তারা চাইলে ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনটা আমাদের সাথে নিতে পারো। সো অনেকেই যেহেতু অনেক কোচিংয়ে অ্যাডমিট হয়ে গিয়েছো, সো আমি মনে করছি যে অনেকেই হয়তো বা ফুল কোর্সটা অ্যাফোর্ড করতে চাও না। যাদের সিঙ্গেল সাবজেক্টের সমস্যা, যে ভাইয়া আমার ফিজিক্সের সমস্যা আছে, আমি ফিজিক্সে ঢাবিতে 20 পেতে চাই, তোমাদের জন্য আমি একটা কথা বলে রাখি। এইচএসসি 20 ব্যাচ আমার স্টুডিও রেকর্ডেড প্রিমিয়াম যে কোর্সটা ছিল 20 ব্যাচের জন্য, ওইখান থেকেই ঢাবিতে পুরো 20 কমন আসছে। সো তোমরা যদি মনে হয় যে ভাইয়া ইয়াসিন ভাইয়ার মাধ্যমে আমি ফিজিক্স পড়তে পারবো, তাহলে অবশ্যই ফিজিক্সের ভার্সিটি ম্যারাথন যে কোর্সটা সেটাতে এনরোল করতে পারো। ক্যাপশনে এই সিঙ্গেল কোর্সটা লিঙ্ক দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই ফুল কোর্স যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো থাকবে। সো তোমার যেটা খুশি সেটাই ভর্তি হতে পারো তোমার যদি মন চায়। এই কোর্স ফি হচ্ছে মাত্র 1200 টাকা। এটার বিস্তারিত আমাদের ক্যাপশনে পাবা। আর এটার কোর্স ফি হচ্ছে 8000 টাকা উইদাউট 8000 টাকা। এটা হচ্ছে উইদাউট বই, এটা ম্যাটেরিয়াল ছাড়া, আমরা এখন ম্যাটেরিয়াল দিচ্ছি না। আর ফিজিক্স ভার্সিটি ম্যারাথন কোর্স, এখানে আমরা ক্লাস করাবো, ডেইলি এক্সাম করব, মডেল টেস্ট নিব ফিজিক্সের উপর। মোট কথা ফিজিক্সের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি, তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, এটাই বলার ছিল। সো আমরা চলো, আমাদের যাদের মন চায় ভর্তি হবা তার উপরে ক্যাপশন থেকে দেখে নিতে পারো। আমরা এখন চলে যাব স্লাইড নাম্বার, ওকে। সো আমরা এখন চলে যাব টাইপ 2-তে। রেডি? টাইপ 2 এর নামটা কি? আমরা কিন্তু টাইপ 1 কমপ্লিট করে ফেলছি। ওকে, টাইপ 2 এত বড়ই। টাইপ 2 সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ। সো চলো শুরু করা যাক। টাইপ 2 সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ। তো ভাইয়া এখানে আমরা সংঘর্ষ ও ভরবেগের সংরক্ষণ নিয়ে আগে কিছু থিওরি আলোচনা করে ফেলি, এরপর আমরা টাইপ 2-তে আসবো। ভাইয়ারা ধরো এই হচ্ছে একটা বস্তু, আমরা ছোট্টবেলায় পড়েছি। একটা বস্তু যেটার ভর হচ্ছে m1, সেটা এদিকে মনে করো u1 বেগে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বস্তু যার ভর হচ্ছে m2, এদিকে যাচ্ছে u2 বেগে। ধরে নিতে পারো এটা হচ্ছে ছেলে, একটা মেয়ে, ছেলেটা মেয়েটাকে ফলো করতেছে। সো চলতে চলতে ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর মেয়েটা তো খুব ক্ষেপে গেছে, মেয়েটা ক্ষেপেও গেছে, ভয়ও পাইছে ধাক্কা খাওয়ার পর। এই কারণে মেয়েটা ধাক্কার পর, এই হচ্ছে ছেলেটা ধাক্কার পর v1 বেগে ছুটতেছে, কেননা মেয়েটা ধাক্কার পর একটা দৌড় দিছে। মেয়েটা সাহসী মেয়ে না, তোমরা তো সাহসী মেয়ে, তোমাদেরকে রাস্তায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় একদম মাইরা দাঁত মাত ফালাই দিবা। সেই মেয়েটা সাহসী মেয়ে না, তো ভীতু মেয়ে, তাই দৌড় দিছে। তো মেয়েটা দৌড় দিছে দেখে ছেলেটাও মেয়ের পিছে পিছে দৌড়াচ্ছে। মানে সংঘর্ষের আগে তাদের ভরবেগ ছিল m1 u1 m2 u2, সংঘর্ষের পর ভরবেগ চেঞ্জ হয়ে গেছে, m1 v1 m2 v2 হয়ে গেছে। সো ভাইয়া ভরবেগের সংরক্ষণ আসলে কি বলে? ভরবেগের সংরক্ষণ বলে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, মানে m1 u1 প্লাস m2 u2 হবে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি, দ্যাট মিনস m1 v1 প্লাস m2 v2। এবার ভাইয়া বাংলা সিনেমার হিরো হিরোইনদের মতো সংঘর্ষের পর দুইটা মিলিত হয়ে যদি পাহাড় থেকে পড়ে যেত, এইভাবে মিলিত হলে কি হয়? বাংলা সিনেমায় দেখতা না, মিলিত হয়ে পাহাড় থেকে গড়া পড়তো, তখন তাদের ভর হয়ে যেত মিলিত, m1 প্লাস m2 হয়ে যেত মিলিত, আর বেগও হয়ে যেত মিলিত বেগ। তখন আমাদের ফর্মুলাটা হইতো, যেমন দেখো আসছে আলাদা আলাদা m1 u1 প্লাস m2 u2, বাট গেছে মিলিত হয়ে, দ্যাটস ওয়াই m1 প্লাস m2 ইন্টু v। এটা তো মিলিত বেগ, তাই না? এটা হচ্ছে যখন মিলিত হয়ে যাবে। আর আরেকটা হয় মনে করো ভিলেনের ক্ষেত্রে। ভিলেনটা কি? দেখো এটা হচ্ছে আমাদের হিরো, টেউয়া হিরো, যে এদিকে u1 বেগে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ভিলেন, যে হিরোর সাথে সংঘর্ষ করার জন্য উল্টা দিক থেকে আসতেছে। তো হিরোর লাথি খেয়ে দুজন এদিকে কম্বাইন্ড হয়ে এদিকে চলে গেছে। তাহলে ভাইয়া এখানে কম্বাইন্ড ভর কত? m1 প্লাস m2, আর কম্বাইন্ড বেগ হচ্ছে v। তো ভাইয়া এখানে আমরা যদি ভরবেগের সংরক্ষণটা ফেলি, দেখো সংঘর্ষের আগে ওর ভরবেগ কত? m1 u1, আর সংঘর্ষের আগে এইটার ভরবেগ কত? m2 u2। বাট এখানে প্লাস দিব না মাইনাস দিব? অবশ্যই মাইনাস দিব, কেননা
এই M1 যে দিক থেকে আসতেছে M2U2 তার উল্টা দিক থেকে আসতেছে। সো একটা উল্টা দিক হলে একটা প্লাস, আর এটা কি দিতে হবে মাইনাস, এখানে মাইনাস দিয়েছি। ইজ ইকুয়াল টু হবে দুইটা মিলিত হয়ে একটাই বেগের সামনের দিকে চলে গেছে, তাহলে M1 + M2 × V। সো ভাই আমরা 3টা কেস শিখলাম। 3টা কেস যদি আমি তোমাদের কাছে একটু সামারাইজ করি, সেই সামারাইজেশনটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে যদি আলাদা আলাদা বেগে এসে ধাক্কা দেওয়ার পর আলাদা আলাদা বেগে চলে যায়, তাহলে এই যে 1 নম্বর ফর্মুলাটা, এই যে 1 নম্বর ফর্মুলাটা M1U1 + M2U2 = M1V1 + M2V2। এবার ধাক্কাধাক্কির পর যদি তারা কি হয়, তারা যদি মিলিত হয়ে একটা দিকে চলে যায়, তাহলে M1U1 + M2U2 = M1 + M2 × V। আর ধাক্কাধাক্কির পর মানে ধাক্কাধাক্কি যদি তারা এটা উল্টা দিক থেকে আসে, এমনি যে এদিক থেকে জাম্বো আসতেছে, এদিক থেকে জসিম আসতেছে, এমনি ধাক্কাধাক্কি হলো, তারপর এদিকে চলে গেল। বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ হলে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে M1U1 - M2U2 = হবে M1 + M2 × V যদি মিলিত হয়ে চলে যায়। সো ভাইয়া এটা হচ্ছে আমাদের 3টা ফর্মুলা। এই 3টা ফর্মুলা দিয়ে প্রশ্ন আসে ভরবেগের সংরক্ষণ থেকে। সো ভাইয়া মোট কথা মনে রাখবা, সংঘর্ষ হলে অবশ্যই ভরবেগের সংরক্ষণ থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। একজন বলছি একটু ধীরে বলেন, এখানে ধীরে বলার কিছু নাই ভাই, লেটারগুলো একটু বড় করে লিখলে ভালো হতো। ওকে ঠিক আছে, আমি বড় করে লিখবো, খালি এটা মনে রেখো, এটা তো আমরা জানি তাই না। কারো কাছে যদি সাদিয়া সুলতানের নাম্বারে ইনবক্স দিয়ে অনেক উপকৃত হব। ব্লগ ওকে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি, সমস্যা নেই। জাস্ট এটা একটু মনে রাখো যে সংঘর্ষ হলে ভরবেগ কি থাকবে, সংরক্ষিত থাকবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। এবার যদি আমরা আমাদের ম্যাথটাতে চলে যাই, দেখো এই ম্যাথটাতে কি বলছে। এই যে আমাদের ম্যাথ, এই ম্যাথটাতে বলছে 1000 কেজি ভরের একটি বালু বোঝাই ট্রাক 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। প্রতি মিনিটে ট্রাকের ঝাঁকুনিতে 10 কেজি বালু নিচে পড়ে যায়, তাহলে 10 মিনিট পর ট্রাকের বেগ কত? অ্যান্ড ইট ইজ দ্য কোশ্চেন। সেই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে পারি খেয়াল করে দেখো। এখানে 1000 কেজি ভরের একটা বালু বোঝাই ট্রাক কত বেগে চলে? 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। তো ভাইয়া এই ঝাঁকুনি খায় বালু পইরা যাক, কিংবা বালু তুমি এটার মধ্যে আরও ঢাইলা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ভরবেগ কি থাকতে হবে? সংরক্ষিত থাকতে হবে। ভরবেগ কি থাকতে হবে? সংরক্ষিত থাকতে হবে। তার মানে 10 মিনিট পর যে ট্রাকের বেগটা বের করতে বলছে, তাহলে আমার মনে রাখতে হবে 10 মিনিট আগে যেই ভরবেগ ছিল, 10 মিনিট আগের ভরবেগ হইতে হবে অবশ্যই এবং অবশ্যই 10 মিনিট পরের ভরবেগের সমান। যেহেতু ভরবেগ কি থাকে? সংরক্ষিত থাকবে। 10 মিনিট পরের ভরবেগ, এই ফর্মুলা দিয়ে করলে অঙ্ক শেষ। এটা একবার ঢাবিতে আসছিল। সো আমি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি, যে কোনো কিছু চেঞ্জ হইতে পারে কিন্তু ভরবেগ কি থাকবে? একই থাকবে। তো 10 মিনিট আগে ভরবেগ যা থাকবে ট্রাকের, 10 মিনিট পরের ভরবেগও কি ভাই সেম থাকবে। তো 10 মিনিট আগে ট্রাকের ভর কত? এখানে 1000 হবে, আর কি ভুলে 100 দিয়ে দিচ্ছে, 1000 হবে। 10 মিনিট আগে ট্রাকের ভর হচ্ছে 1000 আর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে চলছিল, বেগ হচ্ছে 10 = 10 মিনিট পরের ভরবেগ। ভাইয়া 10 মিনিট পরে ভর কত? প্রতি মিনিটে ট্রাকের ঝাঁকুনিতে 10 কেজি বালু নিচে পড়ে যায়, তাহলে 10 মিনিট পর ভর কত হবে? 1 মিনিটে কয় কেজি পড়ে যাচ্ছে? 1 মিনিটে পড়ে যাচ্ছে 10 কেজি, তাহলে 10 মিনিটে পড়ে যাবে কত কেজি বলো? 10 মিনিটে পড়ে যাবে 100 কেজি। 10 × 10 = 100। 100 কেজি যদি পড়ে যায়, তাহলে বর্তমান ভর কত? তোমরাই বলে দাও। 1000 কেজি ভরের একটা ট্রাক ছিল, ওখানে যদি 10 মিনিটে 100 কেজি পড়ে যায়, তাহলে ভর কত এখন বর্তমানে? মানে 10 মিনিট পরে ভর হচ্ছে 900 কেজি, বাট বেগটা আমরা জানি না, সেই বেগটা আমাদের হিসাব করতে হবে। 10 মিনিট পর বেগ কত? তাহলে 0 0 0 0 কেটে দেই, তাহলে V = হবে 100/9। তাহলে 9 100-র মধ্যে 9 কয়বার যাবে? 9 11 99, তাহলে 11 দশমিক সামথিং, মানে 11.11 বার যাবে। তুমি 11 ওয়ালা অপশন যেটা দেখবে সেটাই উত্তর। এটা কেমনে ক্যালকুলেশন করছি দেখো, ভালো করে শোনো। 100-র মধ্যে 9 কয়বার যাবে? 11 বার। 9 11 কত? 99। তো এখানে 99 শেষ, বাকি আছে কত? 1 বাকি আছে না? 100 থেকে 99 চলে গেল, বাকি থাকলো কত? 1। তাহলে 1/9 থাকলো, তাই না ভাইয়া? 100-র মধ্যে যদি 11 বার যায়, তাহলে 1-এর মধ্যে যাবে 0.11 বার। কথা কি বুঝাইতে পারছি? 100-র মধ্যে যদি 11 বার যায়, তাহলে 1-এর মধ্যে যাবে 0.11 বার।
সো আমরা এইভাবে বুঝলাম যে 11.11 মিটার পার সেকেন্ড। দেখো কত সহজ একটা ম্যাথ, বাট এই ম্যাথটাই অনেকে পারবে না, অনেকে ভুল করবে। এই ম্যাথটাই অনেকে ভুল করবে কারণ ইটস আ ট্রিকি ম্যাথ। সো আরেকটা ম্যাথ আমরা চলো করি, এটা ছিল একটা ম্যাথ। আচ্ছা আরেকটা ম্যাথ আমি করব, এখানে করব, দেখি এটা আমার কোন কোন স্টুডেন্টরা পারে। যারা পারবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট। ওকে, রেডি? এই ম্যাথটা আমি লিখে দিচ্ছি। এই ম্যাথটা হচ্ছে ভাইয়া, এম ভরের একটি বস্তু, এম ভরের, সবাই লিখো, এম ভরের একটি বস্তু বিস্ফোরিত হয়ে 5:2 অনুপাতে ভাগ হলো। অনুপাতে ভাগ হয়ে V1 ও V2 বেগে বিপরীত দিকে ছুটে গেল। বিপরীত দিকে ছুটে গেল। তো প্রশ্ন হচ্ছে V1 অনুপাত V2 ইজ ইকুয়াল টু হোয়াট? সো দেখি এটা ক্যালকুলেট করতে কে সবার আগে এটার উত্তরটা দিতে পারে আমি দেখতে চাই। এম ভরের একটা বস্তু ছিল, হঠাৎ বিস্ফোরিত হয়ে কত অনুপাতে ভাগ হলো? 5:2 অনুপাতে ভাগ হলো। তো প্রশ্ন হচ্ছে 5:2 অনুপাতে ভাগ হয়ে তারা V1 ও V2 বেগে বিপরীত দিকে ছুটে গেল। তাহলে V1:V2 কত? দেখি এই ধরনের প্রবলেমগুলো ঢাকা ভার্সিটির টিচাররা খুব পছন্দ করে, এই কারণে ঢাবিতে প্রচুর পরিমাণে আসে এটা। সে হচ্ছে আমাদের এম ভরের একটা বস্তু। এই এম ভরের বস্তুটা মনে করো ফার্স্টে স্থির ছিল, এখানে স্থির বলে দিবে, স্থির ছিল। সো এটা হঠাৎ বিস্ফোরিত হয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে 5m, তোমার আমার ভাই বোন এটা 5 মিটার লিখছি, কারণ যেহেতু 5:2 অনুপাত বলছে না, তাহলে একটা খণ্ড হবে 5m আর একটা মনে করা হবে 2m। এটা হচ্ছে 2m, 5m আর 2m, এটা হচ্ছে তাদের ভর। কারণ এরা যথাক্রমে V1 ও V2 বেগে, তার মানে এটা এদিকে গেছে V1 বেগে আর এটা তার উল্টা দিকে গেছে V2 বেগে, কারণ V1 ও V2 বেগে বিপরীত দিকে ছুটে গেল। তো V1 অনুপাত V2 কত? তো ভাই V1 অনুপাত V2 যদি বের করতে চাই, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ মেরে দেব। প্রথমে ভর কত? m, বেগ কত? 0, শেষে ভর কত? ভর হচ্ছে এবার দুইটা, এটা হচ্ছে 5m, এটার বেগ হচ্ছে V1, আর আরেকটা হচ্ছে 2m, এটার বেগ হচ্ছে V2। সো ভাই মাঝখানে প্লাস দিব না মাইনাস দিব বলো তো? এটা হচ্ছে আদি ভর বেগ, আদিতে ভর ছিল m, বেগ ছিল 0, আর এটা হচ্ছে শেষ ভর বেগ, শেষে ভর হয়েছে দুইটা, বেগও দুইটা, বাট মাঝখানে প্লাস দিব না মাইনাস দিব? দেখো এটা যেদিকে যায় এটা তার উল্টা দিকে যায়, উল্টা দিকে গেলে অবশ্যই মাইনাস দিতে হবে। সেখানে আমরা ক্যালকুলেট করতে পারি 5m V1 ইজ ইকুয়াল টু 2m V2, m কাটা চলে গেলে V1/V2 হবে 2/5। অনেকেই 5/2 লিখছে, যারা ধরা খেয়ে যাবে। সেই ধরনের অঙ্কগুলো একটু করে করতে হবে, কারণ ঢাবিতে যে অনুপাতের ম্যাথগুলো আসে ভাইয়া, সেগুলো অনেকেই ভুল করে তাড়াতাড়ি করতে গিয়ে। তাহলে এটা হবে 2/5 এক্স্যাক্টলি 2/5 সো এটা একটু করলে ভাইয়া তোমার সময় যাবে 30 থেকে 40 সেকেন্ড। আর তুমি যদি না করে পাকনামি কইরা ভাবো V1/V2 হবে 5/2, এই পাকনামি করার ফলে তুমি যে একটা নাম্বারটা মুড়ি খাবা, এই মুড়ি খাওয়া নাম্বারটা দিয়ে তুমি কোনোদিন চান্স পেতে পারবা না। এই মুড়ি খাওয়া নাম্বারটার জন্যই তোমার চান্সটা আটকা যাবে, কারণ কম্পিটিশন হিউজ। সেই কারণে আমাদের অঙ্ক করে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগুক, বাট ওই সময়ের মধ্যে আমার কারেক্ট করতে হবে। সময়ের চেয়ে যেটা ম্যাটার সেটা হচ্ছে কারেক্ট করা। তুমি যদি সঠিকভাবে 70টা কারেক্ট করে দিয়ে আসো, তোমার পজিশন চলে আসবে 1000-এর মধ্যে। ঢাবিতে 1000-এর মধ্যে আসলে তুমি দেখা গেল যে কোনো ভালো সাবজেক্ট পাচ্ছ, বাট তোমার তো 100-তে 100 কারেক্ট করার দরকার নেই, তোমার 100-তে 70টা কারেক্ট করা দরকার। এই কারণে সময় নিয়ে করো। আমার স্ট্র্যাটেজি হচ্ছে 40 সেকেন্ড ইনভেস্ট করে দেখো যে তোমারটা সঠিক হয়েছে কিনা। ঢাবিতে এই ভুলটা অনেকে করে, তাড়াহুড়া করতে গিয়ে ধরা ঢাকায় ভালো স্টুডেন্ট একদম বাস খেয়ে যায়। সো ভাই আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। সো দেখি পরবর্তী অঙ্কটা তোমরা করে দিবা আমাকে, হ্যাঁ? দেখি এটা কারা করতে পারে। এটা আমি আজকে করাইছি যদিও, দেখি এটা আমাকে কোন স্টুডেন্টটা করে দিতে পারে, দেখি ভাইয়া।
আর যারা যারা চাও যে ইয়াসিন ভাইয়ের ভার্সিটি ম্যারাথন কোর্সে ভর্তি হবা, তাহলে তাহলে ভর্তি হয়ে যেতে পারো। ফিজিক্সের ভার্সিটি ম্যারাথন কোর্স শুধুমাত্র ফিজিক্সের উপর আছে। আর যাদের মনে হয় যে ভাইয়া ফুল অ্যাডমিশন কোর্সটায় ভর্তি হবো, সেটাতেও হইতে পারো। আমাদের ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য আলাদা আলাদা কোর্স আছে, সেগুলো চাইলে আলাদাভাবে এনরোল করতে পারো, তোমার ইচ্ছা। তোমার যেটাতে ল্যাকিংস, তোমার যদি মনে হয় যে ফুল সবগুলোতেই ল্যাকিংস, তাহলে অবশ্যই আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবা। তোমার যদি মনে হয় ফিজিক্সে ল্যাকিংস আছে, তাহলে আমার সাথে ফিজিক্সের পথ চলা শুরু করতে পারো আজকে থেকেই। কোর্স ফি মাত্র 1200 টাকা। 1200 টাকা প্রথম 1200 জনের মধ্যে জন্য। পরে কিন্তু অবশ্য এখনও 1200 জন হয় নাই, হয়ে যাবে, হলে আমি আর ভর্তি নিব না। ওকে, সেবার আমরা এই ম্যাথটা করি, চলো দেখি। তোমার যদি মনে হয় যে না ভাই ম্যাথ করবো, তোমার যদি মনে হয় যে না ভাই কেমিস্ট্রি করবো, তাহলে আলাদা কোর্স আছে। যাদের যেই সাবজেক্টের দুর্বলতা, সেই দুর্বলতা কাটানোর জন্য আমরা সিস্টেম করে রাখছি অনেক। আচ্ছা, একটা ব্যাপার যেটা না বললেই নয়, সেটা কয়েকটা গ্রুপে ইদানিং দেখতেছি বন্দি পাঠশালা নিয়ে কোনো কথা হলেই সেখানে অনেকে বিদ্রুপাত্মক কাজ করতেছে। যে দেখা গেল বন্দি পাঠশালার কেউ বললো যে ভাই আমি কেমিস্ট্রি ক্লাস কোত্থেকে করবো, ওই কমেন্টে যদি কেউ বন্দি পাঠশালা লিখে আসে, ওটার মধ্যে অনেকগুলো হাহা। এই হাহার রিজনটা আমি আসলে খুঁজে পাই না। মানে হচ্ছে আমাদের করোনার সময় বাদ দিলাম, যে বর্তমানে বাংলাদেশে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েটের জন্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট প্ল্যাটফর্ম বন্দি পাঠশালা। এত হিউজ স্টুডেন্ট যে রেগুলার ক্লাস করে, এই রেগুলার এত হিউজ স্টুডেন্ট বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্মে ক্লাস করে না। তাহলে এখান থেকেই বোঝা যায় যে বন্দি পাঠশালা আসলে কি। এটা আলাদা করে প্রুফ করার কিছু নাই। একটা কমেন্টের মধ্যে 20-30টা হাহা পড়ছে, তার মানে ধরে নিতে হবে ওই 20-30 জন বন্দি পাঠশালাকে চোখে দেখতে পারে না, তারা বন্দি পাঠশালার জীবনে ক্লাসও করে নাই, এরা বন্দি পাঠশালার বিরুদ্ধে এজেন্ট, এরা হয়তো বা স্টুডেন্টও না, এরকমও হইতে পারে। কারণ আসলে মানুষের ভালো দেখলে অন্যের জলে। তোমরাই আমাকে দেখাও কোথায় কন্টিনিউয়াসলি প্রতিদিন 1200, 1300, 1500 স্টুডেন্ট লাইভে ক্লাস করে এই মুহূর্তে এসে। একমাত্র বন্দি পাঠশালা ছাড়া এটার কোথাও ঘুরতেছে না। ইম্পসিবল, রেগুলার কোথাও ঘুরতেছে না। হয়তো বা ইরেগুলারলি কোনো একটা জায়গায় 2000 স্টুডেন্ট আসলো, বাট রেগুলার 2000 স্টুডেন্ট অ্যাটেন্ড থাকা এটা মুখের কথা না। স্টুডেন্ট আমাদেরকে ভরসা করে, 2000টা ঘরে আমাদের ক্লাস রেগুলার চলছে। সো এখান থেকে বোঝা যায় বন্দি পাঠশালা কী। কারণ বন্দি পাঠশালা নিয়ে যখন এই কমেন্টে বিদ্রুপাত্মক কাহিনীগুলো ঘটে, আমার খুব হাসি পায়। এই কারণে হাসি পায় যে যারা বিদ্রুপাত্মক ঘটাচ্ছে তারা কয়জন, আর যারা বন্দি পাঠশালায় রেগুলার ক্লাস করে তারা কতজন। এটাই আসলে ডিফারেন্সটা মেক করে দেয়। ওকে, সো এবার এই ম্যাটটা দেখি কারা কারা করতে পারে। এই ম্যাটটা আমি শর্ট ভিডিওতে করিয়েছি। তুমি জাস্ট একটা প্ল্যাটফর্ম দেখাবা যেই প্ল্যাটফর্মে রেগুলার এত স্টুডেন্ট ক্লাস করে। নাই, আমি দেখি নেই, তুমি চাইলে দেখাতে পারো। ইয়েস, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। এবার দেখি এটা কি করা যায়। 0.2 কেজি ভরের, অনেকে বলে যে ভাই আপনারা রেকর্ডেড ক্লাস দিয়ে চালিয়ে দিয়েছেন সব কিছু। আরে ভাই, একটা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, এই রেকর্ডেড ক্লাসই তো চলবে, সাথে যে আমাদের লাইভ প্রবলেম সলভিং ক্লাস হয় এগুলো তো দেখতে হবে, তাই না? সো কথা হচ্ছে যে রেকর্ডেড ক্লাস তো ভাই এমন না যে রেকর্ডেড ক্লাস আবার ওল্ড কি জিনিস। রেকর্ডেড ক্লাস একটা বইয়ের কন্টেন্ট, যা সব কন্টেন্টই দেওয়া, সেটা আবার স্টুডিও রেকর্ডেড, সেখানে তো ওল্ড কিছু নাই। এখানে অনেকে ভাবে যে ভাইয়া ওল্ড, কিসের ওল্ড আবার কোত্থেকে আসলো, ওল্ড কথাটা কোত্থেকে আসলো? অন্যরকম পাঠশালার ক্লাসগুলোকে ওল্ড বলে কি দেখা যাবে না? এরকম কিছু কখনোই না। ওকে, রেডি। এই ম্যাটটা দেখি কারা পারে। এই ম্যাটটা একজন অ্যান্সার দিয়েছে, ফারিয়া সরকার 10। এটা আমি কিন্তু ভাই করাইছিলাম, আজকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম। তো শর্ট ভিডিওতে কারা কারা করেছো একটু অ্যান্সারটা আমাকে জানাও তো দেখি। আচ্ছা, আমরা কিন্তু এইভাবে ফলাভাবে প্রচারণা করি না যে আমাদের 20 ব্যাচের স্টুডেন্ট প্রায় 500+ স্টুডেন্ট আমাদের ভার্সিটি অ্যাডমিশনে ঢাকা ভার্সিটিতেই চান্স পেয়েছে। এটা আমরা খবরও নেই জাস্ট এই 500 স্টুডেন্ট আমাদেরকে জাস্ট ইনবক্সে নক দিয়ে জানাইছে। এর মধ্যে একজন 276তম হয়েছে ঢাবিতে। এগুলো আমরা বলি না, জাস্ট আজকে বললাম, কারণ আজকে সেই ছেলেটা নক দিয়ে বলতেছে ভাইয়া আপনাদের ক্লাস করে আমি সিএসসি পাইছি, বাট বিভিন্ন গ্রুপে আপনাদের নিয়ে বদ চর্চা হয়, যেটা আমার ভাল লাগে না। সো আমার শুনে খুব খুশি লাগছে। আমার বদ চর্চা হয় ওইটার শুনে না, আমার খুশি লাগছে এটা যে আমাদের ক্লাস করে একটা ছেলে ঢাবিতে সিএসসি পড়ছে। সেরকম অনেকেই আছে, 500+ স্টুডেন্ট যারা আছে নক দিয়ে বলতেছে যে ভাই আমরা চান্স পেয়েছি, একজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ 10-এর মধ্যে আসছে। সো এগুলো আমরা কখনোই ফলো করে বলি না, কারণ এটা আমাদের বলতে লেম লাগে। কারণ আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট যে চান্স পায় সে তার নিজের যোগ্যতায় চান্স পায়, কোনো কোচিং তাকে চান্স পাইয়ে দিতে পারবে না।
তুমি যদি বলো যে ভাই বুয়েটে যে ফার্স্ট হয়েছে সে তো উদ্ভাসে পড়ছে, ঢাবিতে যে ফার্স্ট হয়েছে তাকে উদ্ভাস বানায় দিছে, এটা ইম্পসিবল, এটা একদম ভুয়া কথা। কারণ ভাইয়া সে উদ্ভাস বা সে উদ্ভাসে পড়ার আগেও সে কিন্তু ভালো স্টুডেন্টই ছিল, এই কারণে সে বুয়েটে ফার্স্ট হয়েছে। যে ফার্স্ট হবে সে কোথাও না পড়লেও ফার্স্ট হবে, বুঝতে পেরেছো? জাস্ট সে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিল বিধায় সেভাবে ফার্স্ট হয়েছে। সো আমাকে যদি বলা হয় যে বন্দি পাঠশালায় পড়ে সে 200তম হয়েছে, আই কান্ট বিলিভ দ্যাট। কারণ ভাইয়া যে 200তম হবে বা যে টপ 100-এর মধ্যে থাকবে তাদের মেধাটা ওরকম ছিল, তারা ওইভাবে খাটছে। হ্যাঁ, বন্দি পাঠশালা, উদ্ভাস, এই ক্লাসগুলো তাকে আরেকটু হেল্প করেছে, আরেকটু মোটিভেট করেছে, এটাই হচ্ছে কথা। সো আমরা কখনোই এটা হলাভাবে প্রচারণা করি না যে এখান থেকে পড়ে এত কিছু করে ফেলছে, এখান থেকে, এগুলো আমাদের লেম লাগে। তারপর আসলে মানুষজনের মুখের উপরে জবাব দিতে হলে এগুলো লিস্ট করে রাখতে হবে। এরপর থেকে আমরা লিস্ট করে রাখবো যে আসলে আমাদের কত স্টুডেন্ট চান্স পেয়েছে। ওকে, এবার দেখি এটা কে কে পারে। 0.2 এটার সাস্টে আসছিল একটা 0.2 কেজি ভরের একটি বল 45 মিটার উঁচু থেকে ভূমিতে পতিত হলো। পতিত হওয়ার পর পূর্বের বেগের 1/3 বেগে 2/3 বেগে উপরের দিকে ফিরে গেল, এতে ভরবেগের পরিবর্তন কত? ভাইয়া খুবই সিম্পল, এই যে দেখো একটা বল, এই বলটা 45 মিটার উঁচু থেকে এখানে পড়ছে। কত মিটার উঁচু থেকে? 45 মিটার উঁচু থেকে মনে করো এখানে পড়ছে, কত বেগে আঘাত করছে? ইউ বেগে, ধরে নাও ইউ বেগে আঘাত করছে। ভাইয়া করার পর পতনের পর পূর্বের বেগের, এদিকে তাকাও, পূর্বের বেগের 2/3 বেগে উপরে উঠে, তার মানে ইউ বেগে যদি পড়ে তাহলে উপরে উঠবে কত বেগে? আবার এই যে বল পরে তো বাউন্স খাবে, তাই না? বাউন্স খাবে হচ্ছে 2/3 ইউ বেগে, কারণ পূর্বের বেগ ইউ এর 2/3 বেগে উপরে ওঠে। তার মানে এটা যদি হয় ইউ, এটা হচ্ছে ভি, ভি হচ্ছে 2/3 ইন্টু ইউ। তো বলছে আমার ভর বেগের পরিবর্তন কত? খুবই সিম্পল, ভর বেগের পরিবর্তনের ফর্মুলা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এবার এখানে ক্যালকুলেট করা শুরু করে দাও। ভাই এম ভিটা কোন দিকে? এম ভি হচ্ছে উপরের দিকে, শেষ ভরবেগ, এই যে বাউন্সকে উপরে উঠছে, এটা হচ্ছে এম ভি, আর এটা হচ্ছে এম ইউ। তাহলে একটার উল্টা দিকে, উল্টা দিকে হলে ভাই আমি এম ভিকে যদি প্লাস ধরি তাহলে এম ইউকে ধরতে হবে মাইনাস। এটা তোমরা আগে জানো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এম ভি প্লাস এম ইউ। এবার এখানে মানগুলো বসিয়ে অঙ্ক করলেই শেষ। এম কমন নিলে ভি প্লাস ইউ, ভি এর মান কত ভাইয়া? 2/3 ইউ প্লাস ইউ। তাহলে আলটিমেটলি কত আসবে বলো তো দেখি? তাহলে আমাদের জে এর মানটা আসতেছে, মানে এম কমন 3 যদি লসাগু করি 2u প্লাস 3u, তার মানে উপরে হচ্ছে 5u। এবার এটা ক্যালকুলেট করো দেখি, এম 2uটা কত? ইউ বেগে আঘাত করে ভাইয়া, যদি কোনো একটা বস্তু এইচ উচ্চতা থেকে ইউ বেগে আঘাত করে, আমরা পড়েছিলাম এইচ উচ্চতা থেকে একটা বস্তু যদি পড়ে এইখানে কত বেগে আঘাত করবে? ভি স্কোয়ার সমান 2gh, ফর্মুলা পড়ছি না? বাট আমরা ধরে নিচ্ছি এখানে ইউ বেগে আঘাত করে, তাহলে এখানে ভি এর জায়গায় বসবে ইউ, ইউ স্কোয়ার সমান 2gh, তাহলে ইউ সমান হবে √2gh, তাহলে ইউ সমান হবে √2gh/3। এবার মানগুলো বসিয়ে দাও। এম এর মান হচ্ছে 0.2 কেজি, জি এর মান 10, জি এর মান 10 দিয়ে দিছে, আমি ভুলে লিখি নাই। এইচ এর মান 45, তাহলে 45 দুগুণে 90 ইন্টু 10 900, √900 মানে 30, 3 10 30, 10 দুগুণে 20, 20 ইন্টু 0.2 মানে 2/10, তাহলে 10 দুগুণে 20 মানে আলটিমেটলি এটা আসবে 10। হিসাব করে দেখো, ইজি আসে হিসাবটা, এখানে হিসাবটা কঠিন না। কেজি মিটার পার সেকেন্ড, 10 কেজি মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করে দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। না বুঝতে পারলে এটা আমি আমাদের শর্ট ভিডিওতে দিয়েছি আজকে সকালেই। ভাই এটা ক্যালকুলেশনটা ইজি। হ্যাঁ, আচ্ছা আর কোনো কমেন্ট নয়, জাস্ট এটা একটু খেয়াল করে দেখো, এটা কি পারবো আমরা? ফার্স্ট অফ অল এইখানটা বুঝতে হবে, এখানে এই যে এখানে বুঝতে হবে প্লাস মাইনাসের ব্যাপারটা, যে জিনিসটা নিচে পড়ে উপরে উঠে যায়, তার মানে একটা এইদিকে আর একটা তার উল্টা দিকে, উল্টা দিকে হলে একটা প্লাস আর একটা মাইনাস দিতে হবে। এরপর এখানে আমরা এতটুকু পর্যন্ত করলাম, আর ইউ এর মানটা বুঝতে হবে, যে কোনো একটা বস্তু যদি ভি বেগে আঘাত করে তাহলে ভি এর ফর্মুলা হবে ভি স্কোয়ার সমান 2gh। তাহলে যদি আমরা ধরে নিছি কত বেগে আঘাত করে? ইউ বেগে, তাহলে ইউ স্কোয়ার হবে 2gh, তাহলে ইউ হবে √2gh। ইউ এর মানটা যদি এখানে বসাও আর এখানে সব কিছু ক্যালকুলেট করো, অনেক সহজ ক্যালকুলেশনটা। তোমরা যদি ভাবো যে ভাই ক্যালকুলেশনটা কঠিন, দেখো কত সহজে করা যায়। এই যে জে সমান আসবে এখানে কত? এম এর মান কত ভাই? এম এর মান 0.2 কেজি, 0.2কে 2/10 লেখা যায়, ইন্টু এখানে কত আছে? 2 √2gh, এইচ হচ্ছে 45 মিটার, ডিভাইডেড বাই তোমাদের 3। এবার দেখো কেমনে করে, এই যে দেখো 10 দুগুণে 20, 20 ইন্টু 45 হয় 900, √900 মানে 30, √900 মানে কত ভাই? 30। এই যে শেষ, 0 0 কাটা, 3 3 কাটা, 2 দুগুণে 4। আচ্ছা এটা তাহলে ভুল করছি আমরা, তাই না? এটা হবে 4 নিউটন সেকেন্ড, বা এটা অ্যান্সার হবে 4, আমি ভুলে 10 বলে দিছি।
এটা অ্যান্সার হবে 4 কেজি মিটার পার সেকেন্ড, 4 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা অ্যান্সার হচ্ছে 4 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা পারবা। এই মুহূর্তে আমাদের যারা যারা আছো তারা প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে লাইভটি শেয়ার করে দিবা। ওকে, সরি 2 না 5, 2 2 দুগুণে 4, 4 কেজি মিটার পার সেকেন্ড, 4 কেজি মিটার পার সেকেন্ড। ওটা 0.2 দিছি, অ্যান্সার 10 আসে। আচ্ছা, অ্যান্সার যা আসে আসে, চলো পরবর্তী অঙ্ক করি। এটা 0.2 কেজি না, 0.2 কেজি। ওকে, তাহলে 0.5 কেজি হবে, হয়তো ভুলে 0.2 দিয়ে দিছে। এবার আমরা আরেকটা চমৎকার ম্যাথ করব, সেটা হচ্ছে এয়ার ভাই আর স্বামী স্ত্রী ম্যাথ। সো এটাও ভরবেগের একটা চমৎকার ম্যাথ। এয়ার ভাই তার বউকে নিয়ে নৌকায় ঘুরতে গেল। এই নৌকার ভর হচ্ছে 400 কেজি। কত কেজি নৌকার ভর? 400 কেজি। এখানে আমাদের এয়ার ভাই নৌকায় যাওয়ার পরে এয়ার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর, কেন ঝগড়া লাগছে? কারণ এয়ার ভাই তার বউকে ঠিকমতো খাওয়াইতে পারে না। মানে এয়ার ভাই চিকন চাকন মানুষ, বাজার টাজার করতে পারে না। আর এয়ার ভাইয়ের বউ হচ্ছে, এটা অনেক খাদ্যের প্রয়োজন হয় তার। এটা হচ্ছে এয়ার ভাইয়ের বউ, আমাদের ভাবি মিসেস এয়ার। তো এয়ার ভাইয়ের ভর যদি হয় 20 কেজি, তাহলে ভাবির ভর হচ্ছে তোমার 100 কেজি। তার মানে 5 গুণ। বুঝতে পারতেছ কত বেশি? এই কারণে আর কি ভাবিও নারাজ, এয়ার ভাইও নারাজ। এয়ার ভাই ঠিক মতো ইনকাম যা করে সব ভাবি একাই খেয়ে ফেলে, তারপরেও ভাবির পেট ভরে না। সো তারা নৌকায় এসে চাইছিল সব কিছু মিটাইতে, কিন্তু না, এখন তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। নৌকায় চিপস কিনে আনছে এয়ার ভাই 2টা, ভাবির চিপস লাগবে 200টা, কিনে আনছে 2টা, ইনকাম নাই বেচারার। সো এখন তারা আর কি করবে? তারা সিদ্ধান্ত নিয়েছে এই জীবন তারা রাখবে না, এই জীবন শেষ করে দিবে। তাদের দাম্পত্য জীবনে এত কলহ, সো তারা জীবন শেষ করে দিবে। সো এয়ার ভাই এদিকে জাম্প করবে 3 মিটার পার সেকেন্ড বেগে, আর ভাবি এদিকে জাম্প করবে, সুইসাইড করবে আর কি 1 মিটার পার সেকেন্ড বেগে। তো এই ঘটনা ব্রিজের উপরে দাঁড়া একজন পদার্থবিজ্ঞানী দেখতেছেন। তার কাছে মনে হলো নৌকাটি কোন দিকে কত বেগে যাবে, নৌকাটি কোন দিকে কত বেগে যাবে, নৌকাটি কোন দিকে কত বেগে যাবে, এটা হচ্ছে তার প্রশ্ন। সো একটা নৌকার দুই প্রান্তে দুজন ব্যক্তি, একটা হচ্ছে এয়ার ভাই আর একটা হচ্ছে এয়ার ভাবি। ভাইয়ার ভর 20 কেজি, ভাবির ভর 100 কেজি। ভাইয়া এদিকে জাম্প করে 3 মিটার পার সেকেন্ড বেগে, ভাবি জাম্প করে 1 মিটার পার সেকেন্ড বেগে। নৌকার ভর 400 কেজি। তো প্রশ্ন হচ্ছে নৌকাটি কোন দিকে কত বেগে যাবে। সো ভাইয়া নৌকাটি কোন দিকে কত বেগে যাবে এটা যদি বের করতে হয়, আমরা যদি দেখো ভাইয়া, আমরা যদি কোনোভাবে দেখো নৌকার বেগ বের করবো, তাই না? নৌকার বেগ হিসাব করতে বলছে, নৌকার বেগ হিসাব করতে হবে। নৌকার বেগ কিভাবে হিসাব করা যায়? আমরা যদি কোনোভাবে নৌকার ভরবেগ হিসাব করতে পারি, কি হিসাব করতে পারি? নৌকার ভরবেগ। আর সেটাকে যদি আমরা নৌকার ভর দ্বারা ভাগ দিই, নৌকার ভরবেগকে যদি আমরা নৌকার ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে নৌকার ভর কাটা চলে যাবে, পড়ে থাকবে নৌকার বেগ। আমি আবারও বলছি, আমরা যদি বাই চান্স নৌকার ভরবেগটা হিসাব করতে পারি, কার ভরবেগ? নৌকার ভরবেগ। সেটাকে যদি নৌকার ভর দ্বারা ভাগ করে দেই, তাইলে আমরা পেয়ে যাব নৌকার বেগ। তো নৌকার ভরবেগটা আমাদের হিসাব করতে হবে। কীভাবে হিসাব করবো নৌকার ভরবেগটা? দেখো কীভাবে করা যায়। প্রথমে ভাবির ভরবেগটা হিসাব করি। ভাবি কত ভরবেগ নিয়ে লাভ দেয়? 101 খেয়ে 100, তাহলে ভাবি এদিকে 100 ভরবেগ নিয়ে লাভ দেয়। ভাইয়া বন্দুক আর গুলির কথা মনে আছে? গুলি যেই ভরবেগ নিয়ে বের হবে, বন্দুকটাও একই ভরবেগে পিছনের দিকে ব্যাক করবে। সো ধরে নাও এই নৌকাটা হচ্ছে নৌকাটা হচ্ছে বন্দুক, আর ভাবি হচ্ছে গুলি। ও শিট, না, ভাবি তো মোটা সোটা। তাহলে নৌকাটা হচ্ছে মনে করো কামান, আর ভাবি হচ্ছে কামানের গোলা। তো কামানের গোলা কত ভরবেগ নিয়ে বের হচ্ছে? 100। তাহলে কামানের গোলা যত ভরবেগ নিয়ে বের হবে, কামানটাও কি ভাইয়া পিছন দিকে তত ভরবেগই পাবে। তাহলে যে কামান মানে নৌকাটা ভাবির জন্য এদিকে কত ভরবেগ পাবে? 100। এই যে 100টাই, এই 100 কার ভরবেগ? নৌকার। এই নৌকার কার জন্য পেয়েছে? ভাবির জন্য পেয়েছে আর কি। ভাবি 100 নিয়ে বের হচ্ছে, নৌকাও এর জন্য কত পাচ্ছে? 100 পাচ্ছে। এটা কার? এটা কিন্তু নৌকার। একইভাবে ভাইয়া 3 বিশা 60, ভাইয়া 60 ভরবেগ নিয়ে বের হচ্ছে। ভাইয়া এখানে ভাইয়ারটা লাল করে দেখি, ভাইয়া 60 ভরবেগ নিয়ে বের হচ্ছে। ভাইয়ার কারণে
নৌকাটা এদিকে কত পাচ্ছে ভাইয়া 60। এই যে নীল কালির যে দুইটা লিখলাম, ভাবি দিকে 100 নিয়ে বেরোচ্ছে আর ভাই এদিকে 60 নিয়ে বেরোচ্ছে। সো এই যে নীল কালি দিয়ে যে দুইটা লিখলাম, এই নীল কালি দিয়ে লেখা দুইটা কিন্তু নৌকার ভরবেগ। আমি আবারও বলছি, ভাবি যেই ভরবেগ নিয়ে বের হয় নৌকাটা তার জন্য সেই ভরবেগই পায়। একইভাবে ভাইয়া যেই ভরবেগ নিয়ে বের হয় নৌকাটা ভাইয়ার জন্য সেই ভরবেগই পায়। তাহলে ভাইয়া এই যে নীল কালার দুইটা তীর চিহ্ন দিছি, এটা কি ভাইয়া নৌকার, এগুলো কিন্তু নৌকার। এটা নৌকা পাইছে ভাবির জন্য, এটা পাইছে ভাইয়ার জন্য। সো নৌকার এদিকে কাজ করতেছে 100, এদিকে কাজ করতেছে 60। তাহলে ভাইয়া 100 সাথে 60 যদি ফাইট করে কে জিতবে? এদিক থেকে 100 না সরি এদিক থেকে 100 এদিক থেকে 60, এই দুইটার মধ্যে ফাইট করলে কে জিতবে? অবশ্যই 100 জিতবে। থাকবে বাকি থাকবে কত কও? 100 থেকে যদি 60 চলে যায়, যেমন 60 আর 100 যদি ফাইট করে, তাহলে ফাইট করে এখানে বাইচা থাকবে 40। কোন দিকে 40 বাইচা থাকবে? এই যে নিট যেটা সেটা সেই দিকে, এইদিকে আসলে 40 বেঁচে থাকবে। এই 40টা হবে কার নৌকা, কার নিট ভরবেগ ভাইয়া? নৌকার নিট ভরবেগ। আমি আবারও বলি, নৌকার উপর দুইটা ভরবেগ কাজ করে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 60। উল্টা দিকে বিধায় এখানে বেঁচে থাকবে কত? 40। কোন দিকে? এদিকে। তাহলে নৌকার নিট ভরবেগ হচ্ছে 40। এই যে নৌকার যে ভরবেগ এটা হচ্ছে আসলে 40 ডিভাইডেড বাই নৌকার ভর 400, 0 কাটা 4/40 মানে 1/10 মানে 0.1 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নৌকার বেগ। কোন দিকে ভাইয়া? এয়ার ভাইয়ার দিকে, এয়ার ভাইয়ার দিকে। এটা হচ্ছে নৌকার বেগ। আশা করি বুঝতে পারছো। তো আমি আবারও বোঝাই ব্যাপারটা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমত নৌকার ভরবেগ বের করব। কার ভরবেগ বের করব ভাইয়া? নৌকার। তারপরে সেটাকে নৌকার ভর দ্বারা ভাগ করে দিলে অঙ্ক শেষ। তো ভাবি যেই ভরবেগ নিয়ে বের হয় নৌকাটা তা পায়। তো ভাবি বেরোচ্ছে 100 নিয়ে, তাহলে নৌকাটা 100 পাচ্ছে। ভাইয়া বেরোচ্ছে 60 নিয়ে, তাহলে নৌকাটা এদিকে 60 পাচ্ছে। তাহলে 60 আর 100-র মধ্যে কে জিতবে? ফাইট করে 100 আর 60 লাগলো ফাইট, জিতবে কে? জিতবে হচ্ছে 100। 100 জিতলে কত বাকি থাকবে? 40। এটা হচ্ছে নৌকার নিট বা লব্ধি ভরবেগ 40। নৌকার নিট ভরবেগ 40, নৌকার ভর 400। তাহলে কাটাকাটি করলে 0.1 কোন দিকে ভাইয়া? এদিকে। নৌকার ভরবেগ এয়ার ভাইয়ার দিকে। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। ওকে ভাইয়া, দুইজনের ভরবেগ যোগ হবে না? কেন যোগ হবে? দুইজন দুইটা উল্টা দিকে না, যোগ কেন হবে? বিয়োগ হবে। নিট ভরবেগ হবে বিয়োগ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এরপরের ম্যাথটা চলে যাই আমরা। পরের ম্যাথ দেখি, এটা অলরেডি আমরা করাইছি। স্থির ও না, এটা করে নি। দেখি এটা আমরা করি, এটা তোমরা করো, আমাকে তোমরা করে দাও দেখি। তোমাদের দিকে এত সুন্দর সুন্দর ম্যাথামেটিক্স করাচ্ছি কিন্তু তোমরা কমে যাচ্ছ, এটা কিছু হইল? এয়ার ভাইয়া তো গেয়া 0.1 মিটার পার সেকেন্ড বেগে তার উপর দিয়ে নৌকা যাবে। হ্যাঁ, এখানে ভাবি পানিতে পড়লে বাঁচার চান্স আছে, বাট এয়ার ভাইয়ের মাথার উপরে দিয়ে নৌকাটা যাবে। বেচারা এয়ার ভাই মোটা বউ বিয়ে করে ঝামেলা পড়ে গেছে। আচ্ছা, যারা যারা আমাদের ফিজিক্স ভার্সিটি ম্যারাথন কোর্সে ভর্তি হতে চাও হয়ে যেও, সেখানে আমি পড়াচ্ছি এবং ফিজিক্সের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেওয়াবো। ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে। মাত্র 1200 স্টুডেন্টের জন্য 1200 টাকা। 1200 স্টুডেন্টের পরেই কোর্স ফি বেড়ে যাবে, তখন 3000 টাকা হলে আমাকে দোষ দিতে পারবো না। চলো দেখি এই ম্যাথটা করি। 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু বিপরীত দিক থেকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে এসে ধাক্কা দিল। ধাক্কার পর একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? ভাইয়া ভিলেন আর নায়কের কাহিনী। এটা হচ্ছে আমাদের নায়ক, এদিকে ইমান বেগে যাচ্ছে। নায়ক জায়েদ খান না, নায়ক এআর খান। এটা হচ্ছে ভিলেন। এদিকে M2 এবং U2 বেগে আসতেছে, বিপরীত দিক থেকে আসলো। এই যে বিপরীত দিক থেকে আসে ধাক্কা দেয়, কত বেগে আসে? 10 এবং 5। ধাক্কা দেওয়ার পর দুটি একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে? এরপর আর দুজন একত্রে যুক্ত হয়ে এদিকে কত বেগে চলবে? একত্রে যুক্ত মানে কি? M1 + M2। আর এদিকে বেগটা কত ভাইয়া? সেটাই বের করতে বলছে। এখানে বেগটা কত? সো আমরা ফর্মুলা জানি। উল্টা দিক থেকে আসলে কেমন হবে? M1U1 - M2U2 ইজ ইকুয়াল টু হবে M1 + M2 ইন্টু V। সো ভাইয়ারা, আমি করার আগে তোমরা আমাকে V এর অ্যান্সারটা বের করে দাও। এখানে V কত হবে? ভাই এটা মাইনাস হচ্ছে কেন? কারণ একটা উল্টা দিক থেকে আসতেছে। 40 কেজি 60 কেজি, তার মানে 40, M1 হচ্ছে 40, U1 হচ্ছে তোমার 10 মাইনাস 60 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 40 + 60 মানে 100 ইন্টু V। তো 4 × 400 মাইনাস 300 মানে 100, 100/100 মানে বেগের মানটা কত ভাইয়া? বেগের মানটা কত? V ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। অনেকে বলতেছে ভাই ফিজিক্সের কোর্সটা কবে থেকে শুরু হবে? ফিজিক্সের কোর্সটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভর্তির সাথে সাথে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা, রুটিনটা পেয়ে যাবা, ওই রুটিন অনুসারে পড়তে হবে।
তাহলে এখানে বেগের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, সবাই উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। তবে একটা অ্যালার্মিং ব্যাপার হচ্ছে ফিজিক্স কোর্সটা প্রথম 1200 স্টুডেন্টই আমি ভর্তি নিব, এরপর আর ভর্তি নিব না। মানে ম্যাক্সিমাম এই মাসটা আমি ভর্তি নিব, এরপর আর ভর্তি অফ করে দেবো। সো যারা ভর্তি হতে চাও হয়ে যেতে পারবা, আর যারা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও ফুল, তারা আমাদের ভার্সিটি অ্যাডমিশনে যুক্ত হতে পারো, দ্যাটস ইট। সেখানে বেগের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এরপর আমরা চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তীতে এই টাইপ থেকে আর ম্যাথ করবো না, এরপর টাইপ 3-তে চলে যাই। লিফট সংক্রান্ত সমস্যা, টাইপ 3 লিফট সংক্রান্ত সমস্যা। সো আমরা চলে আসলাম টাইপ 3-তে। তোমাদেরকে পড়াতে পড়াতে আমার হয়রান লেগে গেছি, তারপরে মনে করো পড়াচ্ছি, পড়িয়েই যাব। আমি একটু পানি খাবো মাঝখান থেকে, তোমরা কেউ মাইন্ড করো না। আমি একটু দেখি পানি কতটুকু খাওয়া যায়। ডাইনিং টেবিলে পানি আছে? শুভ ভাই, শুভ ভাই, শুভ ভাইয়া, শুভ ভাই কি ঘুমাচ্ছেন? ভাই ঘুমাইতেছেন? ভাই ঘুমান, আমার একটু পানি দিবেন, খুব তৃষ্ণা লাগছে। জগ পর্যন্ত আসছিলাম কিন্তু পানি পাইনি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রানিং। ক্লাস কি এত তাড়াতাড়ি শেষ হবে? মাত্র শেষ হলো টাইপ 2, এরপরে টাইপ 8 পর্যন্ত আছে। ভাই লিফটের জিনিসটা খুব তাড়াতাড়ি বুঝাবো, খুব তাড়াতাড়ি বুঝবা। আমাদের এয়ার ভাইয়া আমাদের বিল্ডিংয়ে চুরি করতে আসছে, 9তলা বিল্ডিং। তো সে জানে না যে আমাদের বাসার লিফটে সিসি ক্যামেরা লাগানো আছে। তো চুরি টুরি করে তার মনে হলো যে বাথরুমের পাইপ বাইয়া উঠছি অনেক কষ্টে, এখন আমি নামবো লিফটে। সো সে লিফটে নামতে গেছে, সিসি ক্যামেরায় তাকে ধরে ফেলছে। ধরে আমাদের বাসার যে মালিক আছে না, সেই মালিক লিফটের মধ্যে তারা লটকা দিছে। হচ্ছে লিফট, এখানে লিফটের মধ্যে এয়ার ভাইকে উল্টা করে লটকা দিছে। লটকানি মানে বুঝো তো, লটকানি মানে কিন্তু উল্টা করে লটকানো। এই হচ্ছে আমাদের এয়ার ভাইয়া, এই যে তার পা এদিকে বেঁধে লটকায় দিছে। তো এই লিফটটা কীভাবে আছে? স্থির আছে। তো আমাকে বলতে হবে এই স্থির লিফটের মধ্যে এয়ার ভাইয়ার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মাথা মুন্ডু চুল, এর উপর কত ত্বরণ কাজ করে। এই স্থির লিফটের উপর এয়ার ভাইয়ার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের উপর যেই ত্বরণটা কাজ করে, সেই কিরে ভাই লাল দেখা যায় কেন পানিটা? ভাই খুবই ময়লা, দেখেন আপনি, অনেক ময়লা ভাই, পানিটা অনেক ময়লা গিজগিজ করতেছে ভাই। আমার জগে পানি দেন না, ফিল্টার হয়ে গেছে, ফিল্টারে পানি, খালা পানি ঢোকায়, ফিল্টারের শেষ পানি এগুলো খাবি না কাঁচা পানি খেতে হবে? দেন কাঁচা পানি দেন, আমার কাছে নাইকো বুবু পাকা পানি। ওকে, সো এয়ার ভাইয়ের এই লিফটে লটকায় দিছে। তো তুমি বলো, তোমরাই বলো এয়ার ভাইয়ার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর কত ত্বরণ কাজ করতেছে। এখানে অবশ্যই যে ত্বরণটা কাজ করতেছে ত্বরণটার নাম হচ্ছে জি। লিফট স্থির থাকলে এখানে যে কোনো কিছুর উপরই যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে জি। এবার এয়ার ভাইয়ার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে যেন টানের মানটা বেশি হয়, এই কারণে মানে সে যেন একটু বেশি কষ্ট পায়। লটকায় দিলে কষ্ট পাচ্ছে না, এই কারণে আমাদের মালিক যেটা করছে, এই লিফটটাকে এ ত্বরণে উপর উঠায় দিছে। এ ত্বরণে উঠছে, কি করছে? উঠছে। এ ত্বরণে ওঠার পর আমি একটু পানিটা খেয়ে নিই, কাঁচা পানি। আমাকে কাঁচা পানি দিবেন, বাট এতগুলো দিচ্ছেন কেন কাঁচা পানি? সত্যি না, তুই না ড্রেনে পড়ে গেছস, বলাবেন কি জানে তোর ভাই হুদাই বললেন না তো এগুলো। দেখ আজকে আসার সময় ড্রেনে পড়ে গেছি। তো এয়ার ভাইকে শাস্তিটা একটু বেশি করার জন্য এয়ার ভাইকে একটা লিফটে উঠায় দিছে, যে লিফটে এ ত্বরণের উপরে উঠতেছে। এখন বলো তো এয়ার ভাইয়ের এই হাত পা মাথা চুল কত ত্বরণের টান খাবে? অবশ্যই বুঝতে পারতেছো জি প্লাস এ ত্বরণের টান খাবে। সেখানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কাউকে লিফটে উল্টা লটকায়া বেশি শাস্তি দিতে চাই, তাহলে লিফটকে উপরের দিকে উঠায় দিতে হবে। উপরের দিকে উঠালে তার সব কিছু জি প্লাস এ ত্বরণের টান খাবে। এরপর এয়ার ভাইয়ের সব ছিঁড়ে যাচ্ছে, ও মা গো সব ছিঁড়ে গেল রে, সব ছিঁড়ে যাচ্ছে, এরকম করে এয়ার ভাই চিল্লাচ্ছে। তো সো এয়ার ভাইয়াকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমি গিয়ে মালিককে রিকোয়েস্ট করে লিফটটাকে নিচের দিকে রান করলাম। মানে এখন লিফটটা এ ত্বরণের নিচে নামবে। কোন দিকে নামবে? এ ত্বরণে নামছে। এখন লিফটটা এ ত্বরণে কি হচ্ছে ভাইয়া? নামছে। যদি এ ত্বরণে নামে ভাইয়া, তাহলে লিফটের মধ্যে কার্যকর ত্বরণ হবে জি মাইনাস এ। তার মানে এখন কিন্তু লিফটের মধ্যে এয়ার ভাইয়ার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জি মাইনাস এ ত্বরণে টান খাচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমি খুব দরদি, এই কারণে লিফটটা এ ত্বরণে নামায় দিচ্ছি। চোর এয়ার ভাইয়ার টানটা একটু কম লাগতেছে এখন। এখানে সর্বোচ্চ টান খেয়েছে জি প্লাস এ ত্বরণে, আর এখানে জি ত্বরণে ঝুলেছিল।
এখানে জি প্লাসে, ওইখানে জি মাইনাসে। সো আমরা বলতে পারি একটা লিফট স্থির থাকলে তার ভিতর কাজ করে জি ত্বরণ, লিফট এ ত্বরণের উপরে উঠলে তার মধ্যে কাজ করে জি প্লাস এ ত্বরণ, আর এ ত্বরণের নিচে নামলে তার মধ্যে কাজ করবে জি মাইনাস এ ত্বরণ। এবার চলো আমরা যেটা করব, এখান থেকে একটা ম্যাথ করব। ম্যাথটা কিভাবে করা যায় সেই ম্যাথটাই আমরা এখন দেখে নেই, চলো করে ফেলতে পারি। এই সেই ম্যাথ। ওকে, একটি লিফট, আচ্ছা একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মেঝের 1 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো। জি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে? এই যে একটা লিফট, এই লিফটটা এদিকে নিচে নামতেছে এ ইজ ইকাল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এই লিফটের মেঝের 1 মিটার উঁচু থেকে, এই যে 1 মিটার উঁচু থেকে একটা বস্তুকে ছেড়ে দিলাম। এই বস্তুটি মেঝে স্পর্শ করতে কত সময় নেবে? ভাইয়া একটা বস্তুকে যদি তুমি নর্মাল অবস্থায় ছেড়ে দিতা তাহলে কত ত্বরণে পড়তো? জি ত্বরণে পড়তো। তখন যদি এইচ উচ্চতা থেকে পড়তো তখন আমরা ফর্মুলা দিতাম এইচ সমান হাফ জি টি স্কোয়ার। বাট এখানে এই বস্তুটা কি জি ত্বরণে পড়বে? আমরা বলেছিলাম এ ত্বরণে যদি একটা লিফট নিচে নামে, লিফটের মধ্যে কার্যকর ত্বরণ হবে জি মাইনাস এ। তাহলে বস্তুটা কিন্তু এখন আর জি ত্বরণে পড়বে না, বস্তুটা পড়বে জি মাইনাস এ ত্বরণে। তাহলে এটার জন্য ফর্মুলা হবে এইচ সমান হাফ জি এর জায়গায় জি মাইনাস এ হবে ইন্টু টি স্কোয়ার। বাকিটা সব সেম সেম। কথা কি বুঝাইতে পারছি? কথা হচ্ছে যে এই লিফটের মধ্যে বস্তুটা জি ত্বরণে পড়বে না, পড়বে জি মাইনাস এ ত্বরণে। তাই এখানে হাফ জি টি স্কোয়ারের জায়গায় জি মাইনাস এ টি স্কোয়ার হবে। সেখানে যদি টি এর মানটা হিসাব করতে চাই, ফর্মুলাটা আসবে রুট ওভার অফ 2h বাই জি মাইনাস এ। এখানে ভ্যালুগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলো। এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা যে লিফটের মেঝে স্পর্শ করতে কত সময় লাগে, টি ইজ ইকাল টু রুট ওভার অফ 2h বাই জি মাইনাস এ। চ্যাপ্টার 8-এর ক্লাস চাই দিব, সমস্যা নেই। তার আগে এটা করো, যেটা দিছি সেটা করো। বলা ভাই রুট ওভার অফ 2h বাই জি মাইনাস, এখানে যদি মানগুলো বসাও তাহলে পাবো 0.5 সেকেন্ড। আর ভাইয়া যদি তোমার মনে হয় যে এই লিফটটা উপরের দিকে উঠবে, তুমি বলটাকে ছেড়ে দিবা, তাহলে এখানে জাস্ট জি প্লাস এ হইতো, আর কিছুই না। মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি আমার এই ফিজিক্স কোর্সটি তোমাকে যে কোনো জায়গায় চান্স পেতে অনেক বেশি হেল্প করবে। প্রথম 1200 জনের জন্য কোর্স ফি মাত্র 1200 টাকা। আর এই এনরোল করতে চাইলে অবশ্যই ক্যাপশন থেকে করে নিতে পারো। একই সাথে ম্যাথ কোর্সটিও সমভাবে গুরুত্বপূর্ণ, কেমিস্ট্রি কোর্সটিও তুমি চাইলে করতে পারো। যেই কোর্সে তোমার ল্যাকিংস আছে সেটাই তুমি করে ফেলতে পারো। ওকে, সো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমার ফিজিক্স কোর্সটা গুরুত্বপূর্ণ হবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। আমাদের টাইপ 2 শেষ, এরপর টাইপ 3। টাইপ 3 হচ্ছে রকেট। টাইপ 3 রকেট। রকেটটা আমরা পরে করব কারণ রকেটটা খুব সহজ। টাইপ 3 রকেট পরে করব আমরা। টাইপ 4-এ আমরা চলে যাব কারণ আমরা ইম্পর্টেন্ট টাইপগুলো করতে চাই। ইয়েস, টাইপ 4, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইপ। সো চলো ইম্পর্টেন্ট টাইপটা আমরা করি, কারণ তোমরা কমে যাচ্ছ, তোমরা কমে গেলে আমার পড়ানোর আগ্রহ কমে যায়। সো আমরা টাইপ 4 আগে করবো, এরপরে টাইপ 3 পরে করব। রকেটের অঙ্ক সূত্র পারলেই পারা যায়। তোমরা ধুমায়া কমতেছো, কেন ধুমায়া কমতেছো? ধুমায়া স্টুডেন্ট কমে যাচ্ছে, এটা তো ঠিক না আসলে। খুব কষ্ট লাগে আসলে স্টুডেন্ট যখন কমা শুরু করে। এই যে এই কম স্টুডেন্টের জন্য তো মনে করো আমরা ক্লাস নিতে আসিনি, তাই না? ওকে, তোমরা যারা, আরেকটা ব্যাপার আমি একটু বলি, কাব্য ভাই অলরেডি আমাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমাদের বন্দি পাঠশালার গ্রুপ এখন 3 লক্ষ মেম্বারের উপস্থিতি, 3 লক্ষ মেম্বার হতে যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই। সো কনগ্রাচুলেশনস টু বন্দি পাঠশালা। হাঁটি হাঁটি পাপা করে মাত্র 1 বছর, এপ্রিল, তাহলে এখনো 1 বছর, মানে 1 বছর 9 মাস হবে আনুমানিক।
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ 9 মাস, এই মানে প্রায় 2 বছরের কাছাকাছি, 1 বছর 10 মাস বলা যায়। এই 1 বছর 10 মাসের মধ্যে 3 লক্ষ মেম্বারে পা দিল। এটা আসলে হিউজ অ্যাচিভমেন্ট। কোনো গ্রুপ, বাংলাদেশে কোনো গ্রুপ এত তাড়াতাড়ি এত গ্রোথ হয়নি। সো এই জন্য অবশ্যই তোমরা আমাদেরকে অনেক হেল্প করেছো এবং আমরাও চেষ্টা করেছি আমাদের সর্বাত্মক চেষ্টা। এই 3 লক্ষ মেম্বার উপলক্ষে আমরা 3 লক্ষ কি হয়েছে মেম্বার, 3 লক্ষ মেম্বার উপলক্ষে আমরা আমাদের কোর্সে 30% ডিসকাউন্ট দেবো না, 298K মেম্বার হয়েছে। সো তোমরা চাইলে ফিজিক্স, ম্যাথ এবং টার্গেট ডিএমসি 3টি কোর্সের পোল খোলা হয়েছে, কোন কোর্সটিতে তোমরা 30% ডিসকাউন্ট চাও, এটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমাদের গিফট। দ্যাটস ইট। সো ভাইয়া চলো আমরা এই ম্যাথটা করি। ওকে, সো 5 নিউটন মানের আনুভূমিক বল। আচ্ছা, এটা পারার আগে আমাদের আগে কনসেপ্টটা জানতে হবে। এই টাইপের নাম কি? বল বিভাজন ও ঘর্ষণ। সো কনসেপ্টগুলো আগে আমরা ক্লিয়ার হয়ে নেই। চলো, বল বিভাজন ও ঘর্ষণ খেয়াল করে দেখো। আমরা ফার্স্টে বল বিভাজনটা শিখব। ফার্স্টে আমরা শিখব বল বিভাজন। বল বিভাজনটা আমরা আগে শিখব। বল বিভাজনটা কিভাবে কি খেয়াল করে দেখো। একটা বস্তু, দুইটা বস্তু, তিনটা বস্তু, এই তিনটা বস্তুকে আমরা যদি এদিকে এফ বলে টানি, ধরে নাও এটা তিনটা ভিন্ন ভিন্ন ভর, এটার ভর m1, এটার ভর m2, এটার ভর m3। ভালো করে দেখো, তিনটা বস্তুকে আমরা যদি এফ বলে টানি ভাইয়া, তিনটা বস্তু কি একই বেগে গতিশীল হবে? এটা কি জানো কিনা? তিনটা বস্তুকে সুতায় বেঁধে, আমি যদি এই টপিকটা একটু বোঝাই, তিনটা বস্তুকে যদি আমরা সুতায় বেঁধে এই তিনটা বস্তুকে আমরা যদি সুতায় বেঁধে আমরা টান দিই, কিরে কি হলো, লাইট কি আটকে গেছে? এই তিনটা বস্তুকে আমরা যদি সুতায় বেঁধে এফ বলে টান দিই, তিনটা কি একই বেগে গতিশীল হবে। একই বেগে গতিশীল হওয়া মানে ভাইয়া তিনটার বেগের পরিবর্তন একই সাথে হবে। বেগের পরিবর্তন এক হওয়া মানে ভাইয়া এদের ত্বরণ প্রত্যেকের সেম হবে। এটা ত্বরণ এ, এটা ত্বরণ এ, এটা ত্বরণও কি হবে? একই হবে। ব্যাপারটা আমি আবারও ক্লিয়ার করি। তিনটা ভিন্ন ভিন্ন ভরের বস্তুকে সুতায় বেঁধে তুমি যদি টান দাও, তারা একই বেগে গতিশীল হবে। একই বেগে গতিশীল হওয়া মানে কি? তাদের বেগের পরিবর্তন একই হবে। যেমন ট্রেনের প্রতিটা বগির ত্বরণ কি থাকবে? সেম। সো এখানেও ওর ত্বরণ যা, ওর ত্বরণ তা, ওর ত্বরণও তা। আবার পুরো ট্রেনটাও কি একই বেগে যাচ্ছে। দ্যাটস ওয়াই পুরো ট্রেনের ত্বরণও কত ভাইয়া? এ। তার মানে আমরা বলতে পারি এই যে পুরো সিস্টেমটা, এটাকে পুরোটাকে যদি আমরা একটা সিস্টেম বলি, এটার ত্বরণ কত ভাইয়া? এটার ত্বরণ আমরা লিখতে পারবো এ। সো ভাই আমরা জাস্ট একটা কথাই বলবো, সুতায় বেঁধে তুমি যদি কতগুলো বস্তুকে টান দাও, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ত্বরণ যা হবে, টোটাল ত্বরণ তাই হবে। আমি আবারও বলছি, সবাই লিখে নাও। তাদের প্রত্যেকের সুতায় বেঁধে কোনো বস্তুকে, জাস্ট এই চিত্রটা এঁকে লিখো, প্রত্যেকের আলাদা আলাদা ত্বরণ যা হবে, টোটাল ত্বরণ তাই হবে। প্রত্যেকের আলাদা আলাদা ত্বরণ যা হবে, প্রত্যেকের আলাদা আলাদা ত্বরণ যা হবে, সিস্টেমের বা টোটাল ত্বরণ তাই হবে। সো আমরা যদি বল বিভাজনটা হিসাব করতে চাই যে ওর মধ্যে কত বল, ওর মধ্যে কত বল, ওর মধ্যে কত বল অ্যাপ্লাই হয়েছে, তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো। ভাইয়া এখানে টোটাল কত অ্যাপ্লাই করছো বল? বড় এফ। তাহলে টোটাল বল সমান টোটাল ভর ইন্টু ত্বরণ। এখানে টোটাল ভর কত? টোটাল ভর কি একটা, দুইটা নাকি তিনটা? m1 প্লাস m2 প্লাস m3, এটা হচ্ছে টোটাল ভর ইন্টু ত্বরণ এ। তাহলে ত্বরণটা তুমি পেয়ে যাচ্ছ, দেখো f বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা হচ্ছে আমাদের ত্বরণ পেয়ে গেলাম। এটা কিসের ত্বরণ বলতে পারবা? এটা হচ্ছে মোট ত্বরণ অ্যাজ ওয়েল এস আলাদা আলাদা ত্বরণ। এটা তো পুরো সিস্টেমের ত্বরণ মিন করবেই, এবং এরা কি ভাইয়া আলাদা আলাদা ত্বরণও মিন করবে। মানে এই এর মানও এটা, এই এর মানও এটা, আবার পুরো এর মানও কি ভাইয়া এইটাই। তো ভাইয়া ত্বরণ পেলে আর কিচ্ছু দরকার নাই। মোট বল সমান মোট ভর ইন্টু ত্বরণ, ত্বরণটা আমরা পেয়ে গেলাম। ত্বরণ পাইলে আর কিছুই দরকার নাই। কারণ তোমাকে যদি বলে এইটার উপর বল F1টা কত, এটার উপর বল যদি হয় F1, F1 হবে যার উপর বল বের করতে বলেছে তার ভর ইন্টু ত্বরণ। তার ভর কত? m1, আর ত্বরণ কত ভাইয়া? বের করছো অলরেডি, f বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হচ্ছে এই যে বলটা পাইলে, এটা হচ্ছে 1 নাম্বার বস্তুর উপর বল। এবার তোমাকে যদি বলা হয় 2 নাম্বার বস্তুর উপর বল কত? 2 নাম্বার বস্তুর উপর বল হচ্ছে m2a।
তাহলে M2টা কত ভাইয়া? M2 হচ্ছে M2 নিজেই, আর এ কত? এ পুরোটা ত্বরণ যা, আলাদা ত্বরণ তাই। এ হচ্ছে সেম M1 প্লাস M2 প্লাস M3। তো একইভাবে তোমাকে যদি বলে F3 বের করতে, সিমিলারলি M3 ইন্টু এ, সহজ হিসাব। তাহলে মোট কথা আমাদের এ বের করা জানতে হবে। কাকে বের করা জানতে হবে? এ বের করতে পারলেই আলাদা আলাদা বলগুলোর হিসাব করতে পারবা, সহজ। তাহলে এ কেমনে বের করব? মোট বল সমান মোট ভর ইন্টু এ, এখান থেকে এটা বের করে ফেলবো। সো এটা হচ্ছে আমাদের বলের বিভাজন। এবার এই বলের বিভাজনে যদি একটু একটু ঘুরায় দেওয়ার চেষ্টা করে, যেমন একটা ঘোরা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া তোমাকে বলল এই যে এই বিন্দু, এই যে একটা বিন্দু, এই বিন্দুটা চিহ্নিত করে, এই যে ভাই এই বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি পি। আমি বললাম পি বিন্দুতে বল কত? কোন বিন্দুতে বল? পি বিন্দুতে। ভাই এই পয়েন্টে বলের নাম যদি আমি দেই এফ পি সমান হবে ভর ইন্টু ত্বরণ। ভর কোনটা? পি বিন্দুর পিছনে কয়টা ভর আছে? সেট এখানে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে এখানে একটা বাক্স, এখানে আরেকটা বাক্স। হ্যাঁ, তো দেখো ভাইয়া পি বিন্দুর পিছনে কয়টা ভর আছে? পি বিন্দুর পিছনে ভর আছে একটা দুইটা। তখন পি বিন্দুতে বল হবে, যদি পি বিন্দুতে বল বের করতে বলে তাহলে হবে M2 প্লাস M3, এটা পিছনে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কত ভাই? ত্বরণ তো অলরেডি আগে বের করছো, মানে একটা ত্বরণই তুমি সব জায়গায় ইউজ করতে পারবা, কারণ একার ত্বরণ যা, দুইটার ত্বরণও তা, পুরোটার ত্বরণও তাই, সেটা হচ্ছে এ। সো কোনো একটা বিন্দু ফিক্স করে দিলে ওই বিন্দুর পিছে যে কটা ভর আছে সেই ভর ইন্টু ত্বরণ। কোনো একটা বস্তুতে বল বের করতে বললে ওই বস্তুর ভর ইন্টু ত্বরণ। ওই বস্তুর ভর কত? যদি মনে করে M1 এ বল বের করতে বললো তাহলে M1 ইন্টু এ, সহজ হিসাব। সো চলো একটা ম্যাথ করলে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবা, বাট এগুলো কিন্তু ভাই কঠিন কিছুই না। মোট কথা মোট ত্বরণটা হিসাব করতে হবে, মোট ত্বরণ হিসাব করে যার উপর বল বের করতে বলবে সেটাই। আমি একটা ম্যাথ করার চেষ্টা করতেছি। এটা ঢাবিতে আসছিল, এটাকে এফ বলে টানা হচ্ছে। সমভরের তিনটি বস্তু লিখো সবাই। সমভরের তিনটি বস্তুকে এফ বলে টানা হচ্ছে। বস্তুকে এফ বলে টানা হচ্ছে। সমভরের তিনটা বস্তুকে এফ বলে টানা হচ্ছে। তো এখানে একটা বিন্দু চিহ্নিত করে দিল পি। তো পি বিন্দুতে বল কত? কোন বিন্দুতে বল ভাইয়া? পি বিন্দুতে বল কত? সো ভাই পি বিন্দু কি কোনো একটা নির্দিষ্ট বস্তু না একটা বিন্দু? এটা কি কোনো বস্তু না বিন্দু? এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুর পিছনে ভর আছে কয়টা? একটা দুইটা। তাহলে মোট কথা পি বিন্দুতে বল হিসাব করতে হলে এই দুইটা ভর দিয়ে হিসাব করতে হবে। সো সবার আগে আমার ত্বরণ হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? ত্বরণ। ত্বরণ কেমনে বের করে? সমভর মানে কি? এটা এম হলে এটা এম হলে এটাও এম। তাহলে ত্বরণ কেমনে বের করব? টোটাল বল হচ্ছে এম। ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে টোটাল বল সমান টোটাল ভর ইন্টু এ। টোটাল ভর হচ্ছে 3m, এটা নিয়ে সন্দেহ আছে? যেহেতু সমভর এম এম এম, তাহলে 3m। তাহলে এর মানটা কত হচ্ছে এখানে? ত্বরণের মানটা হচ্ছে F/3m। এটা হচ্ছে আমার ত্বরণ। এবার পি বিন্দুতে বল হিসাব করব। কোন বিন্দুতে? পি। তাহলে পি বিন্দুতে বল যদি হয় FP, তোমরাই বলে দাও পি বিন্দুর পিছনে কয়টা ভর? একটা দুইটা। কয়টা ভর? দুইটা। তাহলে এই যে ভর ইন্টু ত্বরণ, শেষ। ভর কত? 2m। আর ত্বরণ কত ভাইয়া? F/3m। mm কাটা দিলে 2F/3, এটা হচ্ছে পি বিন্দুতে বলের মান। এই অঙ্কটা কি বুঝেছো তোমরা? সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। F/3m, এই অঙ্কটা কি তোমরা বুঝেছো? এই অঙ্কটা কি বুঝেছো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। এটা কি বুঝতে পেরেছি আমরা? 2F/3, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যদি আরেকটা ম্যাথ করতে চাই, এখানে আরেকটা ম্যাথ না আরেকটা থিওরি যদি আমরা পড়ি, সেই থিওরিটা অনেক আসে, বাট এই থিওরিটা আমরা অনেককে বাদ দিয়ে দিই। বাট আমরা অন্তত এই থিওরির সূত্রটা পড়বো, কারণ এটা দিয়ে একবার প্রশ্ন আসছে। এটাকে বলা হয় কপি কল। কি কল ভাইয়া? কপি কল। তোমরা আবার অনেকে শুনবা পপি না ভাই, এটা কপি কল। এটা হচ্ছে আমাদের একটা কপি কল। এখানে একটা বস্তু ঝুলে আছে, এই বস্তুর ভর মনে করো M2। এখানে একটা বস্তু ঝুলে আছে যার ভর হচ্ছে M1। তো ভাইয়া M1টা M2-র চেয়ে ভরও। এটা ঘর্ষণহীন কপি কল। কেমন কপি কল? ঘর্ষণহীন। সো এটা কি ঘুরে এভাবে পড়ে যাবে না?
তো ও যেই বেগে পড়বে ও সেই বেগেই উঠবে, তো তাদের বেগের পরিবর্তন সেম থাকবে। তার মানে ওর ত্বরণ যদি এ হয় ওর ত্বরণও এ হবে এবং এই পুরোটার ত্বরণও এ। বুঝতে পেরেছ? মানে সিস্টেমের ত্বরণ সিস্টেমের ত্বরণ কত হয় এখানে এ, সিস্টেমের ত্বরণও এ, এদের আলাদা আলাদা ত্বরণও এই হবে। সেই ত্বরণটা বের করা আসে আমাদের পরীক্ষার হলে। সেই ত্বরণ আমরা কীভাবে বের করবো, ফর্মুলা সবাই লিখে নাও। এটা ফর্মুলা মনে রাখলেই হবে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হচ্ছে কপি কলে ঝুলন্ত বস্তুগুলোর ত্বরণ, তারা কত ত্বরণে পড়ে, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এখানে ডিরেক্ট ভ্যালু দিয়ে বলবে যে ত্বরণটা বের করো। সো আশা করি তোমরা এটা বের করতে পারবা, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। সে হচ্ছে আমাদের কপি কলের ফর্মুলা। হ্যাঁ 9 10 আসতো কপি কলের ম্যাথ। সো আমাদের বলের বিভাজন এই পর্যন্ত। এখন আমরা আসলে ঘর্ষণটা শিখব। বলের বিভাজনটা আসলে এখানে মেইন না, এখানে মূল ব্যাপারটা ছিল ঘর্ষণ বলকে শিখা। তাহলে আমাদের অনেকাংশে হয়ে যাবে ঘর্ষণ বল। কি বল ভাইয়া? ঘর্ষণ বল। তো ভাইয়া ঘর্ষণ বল শিখতে হলে আমাদের কি জানতে হবে? ধৈর্য সহকারে দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসবে ঢাবিতে। এবার এ হচ্ছে একটা তল, এই তলের উপর আমরা একটা বস্তুকে রাখবো। এই মনে করো একটা বস্তুকে রাখলাম, এই বস্তুর ভর হচ্ছে এম। বস্তুর ভর কত ভাইয়া? এম। এটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান। এই বস্তুর ভর যদি হয় এম, তাহলে তার ওজন কত? ওজন হবে এম জি। এটার ওজন হবে নিচের দিকে এম জি। সো ভাইয়া ও যদি তলকে এম জি বলে ধাক্কা দেয়, তল কি বসে থাকবে? অবশ্যই না। তলও কি সমান ও বিপরীত বলে একটা ধাক্কা দিবে। এটাকে বলা হয় তলের প্রতিক্রিয়া বল। আর এটার সুন্দর নাম হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। প্রশ্ন আসবে তল যে বলে ধাক্কা দেয় তার নাম কি? তার নাম হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। সবাই লিখে নাও, এটা মেডিকেল আসার চান্স অনেক বেশি। তল যেই বলে ধাক্কা দেয় তাকে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া বল। সো ভাইয়া এই কেসের জন্য বস্তু যদি না নড়ে না সরে, তাহলে এখানে আর এর মান কত হবে? এখানে আমরা বুঝতেই পারতেছি আর এর মান হবে এম জি এর সমান। তো এখানে অভিলম্বিক প্রতিক্রিয়া বল বের করতে পারবো। আমি আবারও বলছি, অভিলম্বিক প্রতিক্রিয়া বল কে? তল যেই বলে ধাক্কা দেয়। কে দেয় এটা? এটা তল। যে কোনো তল কোনো একটা বস্তুকে যেই বলে ধাক্কা দেয় সেটা হচ্ছে আর বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এবার ভাইয়া এই চিত্রের জন্য আর ইজ ইকাল টু এম জি, এটা আমরা সবাই বের করতে পারবো। সো অভিলম্বিক প্রতিক্রিয়া বল কেন ইম্পর্টেন্ট? কোনো একটা তলের ঘর্ষণ বল যদি বের করতে চাও, ঘর্ষণ বলের ফর্মুলা কি? ঘর্ষণ বল এর ফর্মুলা কি? ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে এফ সমান মিউ ইন্টু আর। ফর্মুলাটা সবাই ঠাডায় মুখস্থ করো। ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে মিউ ইন্টু আর, যেখানে ভাইয়া মিউ হচ্ছে দেয়াই থাকবে। মিউকে বলা হয় ঘর্ষণ সহগ। কি সহগ ভাইয়া? ঘর্ষণ সহগ। মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ, যেটা প্রশ্নে দেয়াই থাকবে ঘর্ষণ সহগ। তো মিউ যদি প্রশ্নে দেয়াই থাকে ঘর্ষণ সহগ, তাহলে লাগবে কাকে? ঘর্ষণ বল হিসাব করার জন্য কাকে লাগবে? আর কে। খুবই সিম্পল। মিউ যদি আমাদের প্রশ্নে দেয়াই থাকে, তাহলে ঘর্ষণ বল হিসাব করার জন্য কাকে লাগবে? শুধুমাত্র ভাই আমাদের আর কে লাগবে। আর কি? অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তাহলে মিউ আমাদের প্রশ্নে দেয়াই থাকবে। তাহলে আমরা যদি আর বের করতে পারি, তাহলে আমাদের ঘর্ষণ বল হিসাব করা শেষ। আর আমাদের টাইপের নামই হচ্ছে ঘর্ষণ বল হিসাব করো। সো আমাদের আর জানতে হবে। সো কেস ওয়ানের জন্য আর এর মান হচ্ছে এমজি যদি বস্তুটা স্থির থাকে। এবার আমরা কেস টুতে চলে যাব। কেস টু মানে দুইটা কেসের জন্য আমরা আর এর মানটা বের করা শিখবো। আর এই দুইটা কেসই ঢাবিতে আসবে মাস্ট। এটা হচ্ছে একটা তল, এই তলের উপরে একটা বস্তু আছে এম ভরের। আগে বস্তুটা আমাদের স্থির ছিল, বাট এক্ষেত্রে আমরা বস্তুটাকে ঠিক এই বরাবর একটা বল দিয়ে টানবো। এ বল অনুভূমিকের সাথে থেটা কোণে। সবাই এখানে কি ঘটনা ঘটবে সেটা আমি একটু বলি, চলো। আগে আমাদের বস্তুটাতে আমরা কোনো বল অ্যাপ্লাই করি নাই, বাট এই বস্তুটাতে অ্যাপ বলে আমরা টানতেছি। সো ভাইয়া এই যে বস্তুটা, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করে? ওজনটা খাড়া নিচে দিকে কাজ করে এম জি। আর এই ওজন কাজ করার জন্য উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল আছে কত? সেটা আর, তাই না? এটা তো আসেই। এবার এখানে এক্সট্রা একটা বল তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে এফ। কত কোণে ভাইয়া? থেটা কোণে।
মনে রাখবা কোনো বল যদি থেটা কোণে থাকে, কত কোণে থাকে? থেটা কোণে, তাহলে সেটাকে উপাংশে ভাগ করব। কিসে ভাগ করব? উপাংশে ভাগ করব। কোনো বল থেটা কোণে থাকলে তাকে আমরা উপাংশে ভাগ করব। যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। এটা আমার এখন জানতেই হবে। যেদিকে থেটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এফ এদিকে থেটা, তাহলে এদিকে হবে এফ এর উপাংশ এফ কস থেটা। যেদিকে থেটা সেদিকে কস, আর তার লম্ব দিক মানে এইদিকে হবে এফ এর উপাংশ এফ সাইন থিটা। সে এতটুকু কি আমরা পারবো ভাইয়া? আগের চিত্রের সাথে এটা ডিফারেন্সটা কি? আগের চিত্রে এক্সট্রা এই বলটা ছিল না, এখন খালি এক্সট্রা এই বলটা আছে, এটাকে ভাগ করে দিলাম এফ কস থিটা এফ সাইন থিটা, শেষ। এবার দেখো, এবার দেখো ভাইয়া, এখানে এই চিত্রের জন্য আমরা কি লিখতে পারি? এই চিত্রের জন্য আমরা লিখতে পারি ভাইয়া, উপরের দিকে কাজ করতেছে কে কে? উপরের দিকে কাজ করছে আর প্লাস এফ, উপরের দিকে আলহামদুলিল্লাহ উপরের দিকে কাজ করতেছে আর এবং এফ সাইন থিটা, তাহলে উপরে কাজ করতেছে আর প্লাস এফ সাইন থিটা, আর নিচে কাজ করতেছে এমজি, তাহলে ইজ ইকুয়াল টু এমজি। লেখা যাবে নাকি যাবে না বলো? উপরের দিকের বল ইজ ইকুয়াল টু নিচের দিকের বল। উপরের দিকে কে কে কাজ করতেছে আর প্লাস এফ সাইন থিটা, নিচের দিকে কাজ করছে এমজি, তাহলে আমরা লিখতেই পারি আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এই চিত্রের জন্য আর এর মানটা কত ভাইয়া? এই চিত্রের জন্য আর এর মান আসবে এমজি মাইনাস এফ সাইন থিটা। সো তোমরা আমাকে জাস্ট এতটুকু এনশিওর করো কমেন্টে যে তোমরা এই দুই ক্ষেত্রে আর এর মানটা হিসাব করতে পারবা কিনা। তোমরা কি এই দুই ক্ষেত্রে আর এর মানটা হিসাব করতে পারবা? ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নাদান বাচ্চারা হুঙ্কার দাও। যেদিকে কোণ সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। ইয়েস, এই দুই ক্ষেত্রে আর এর মান হিসাব করতে পারবা। কেস 1-এ ছিল বস্তুটা এরকম স্থির ছিল, স্থির থাকার কারণে আর ইকুয়াল এমজি, আর কেস 2-তে আমরা একটা এক্সট্রা বল দিয়ে ধাক্কা দেওয়ার কারণে এদিকে এফ সাইন থিটা হইছে। বল যদি থেটা কোণে থাকে তখন ভাগ করব, কোণে না থাকলে ভাগ করব না। তাহলে এদিকে এফ সাইন থিটা, এদিকে এফ কস থিটা। তাহলে উপরের দিকে আর এবং এফ সাইন থিটা আছে, দ্যাটস আর প্লাস এফ সাইন থিটা উপরে, নিচে আছে এমজি ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এখানে আর এর মান হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। এই দুই ক্ষেত্রে আমরা আর এর মানটা বের করতে পারবো কিনা? আচ্ছা পারবে, নাদান বাচ্চারা পারবে। সো আমরা এই দুই ক্ষেত্রে আর এর মানটা বের করলে আমরা এখন অঙ্ক করব, দেখবো অঙ্ক কত মজা লাগে। ভাইয়া আর বের করতে পারলে কি ঘর্ষণ বল ব্যাপার? ঘর্ষণ বলের ফর্মুলা কি? এফ সমান মিউ ইন্টু আর। সো দুই ক্ষেত্রে তুমি যদি আর বের করতে পারো, মিউ এর মান দেয়া থাকবে, মিউ এর মান দেয়াই থাকবে, আর কে গুণন করে দিলেই ঘর্ষণ বলটা চুপি চুপি বের হয়ে আসবে। তাহলে আমাদের অঙ্ক শেষ। এবার আমরা ঢাকা ভার্সিটির কিছু ম্যাথ করব এই ফর্মুলাগুলো দিয়ে। সো চলো এবার আমরা একটা একটু ছোট্ট বিনোদন নিয়ে ফেলি। আমি আমার আজকে একটা মানে হচ্ছে কি বলবো, তোমাদের কি 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 উপলক্ষে বিনোদন দেওয়া যায়। আচ্ছা আজকে তো মনে হয় কারো না কারো বার্থডে, মনে করো আজকে বাংলাদেশের কারো না কারো বার্থডে আছে। যেমন ধরো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, আমার ছোট ভাই রাসেল, আমার ছোট ভাই রাসেল তার ফ্রেন্ডকে উইশ করছে, হিমেল নামের একটা ফ্রেন্ডকে, ওর বার্থডে। তেমনি আজকে তোমাদের মধ্যে অনেকের বার্থডে, তাই না? সেই বার্থডে উপলক্ষে আজকে একটা তোমাদের উদ্দেশ্যে, মানে যাদের বার্থডে তাদের জন্মদিন উপলক্ষে আমি একটা গান গাইতে পারি। সেই গানটাই হবে আজকে এই ক্লাসে বিনোদন। এরপর আমরা ম্যাথে চলে যাবো আবারও। আমরা জাস্ট একটু শুনে রাখলাম, তোমাদেরকে একটু গান দিয়ে উজ্জীবিত করি। তাহলে যাদের আজকে জন্মদিন তাদের জন্য এই গানটি, কি গানটায় গাওয়া যায়? থাক, লিরিক্স বের করবো না, যা মনে আছে সেটাই গাবো। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আপনি তো আমার লিরিক্সের 12টা বাজায় দিচ্ছেন ভাই। না না না, লিরিক্স বের করি নাই তো আমি। আমি আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী।
তারপরে ও গো বিদেশিনী, তারপরে জিলাম একসাথে। তারপরে আচ্ছা, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। দ্যাটস ইট। সেবার আমরা ম্যাথামেটিক্সে চলে যাব, চলো। আমি লিস্টটা পারতাম না, জিলেন ভাই এসে মাঝখান দিয়ে লিস্ট আমাকে ভুলিয়ে দিয়েছিলেন। রেডি স্টাডি গো। সো আমরা এখন এই ঘর্ষণ নিয়ে ম্যাথ করব, চলো ঘর্ষণের ম্যাথ করে ফেলা যাক। ঘর্ষণের ম্যাথ রেডিমেডি আছে, সো তোমরা খালি ঘর্ষণের ম্যাথ বুঝবা আর করবা, বুঝবা আর করবা, ধুমধাম করবা, কোনো সমস্যা নাই। যারা যারা এখন আমাদের ফিজিক্স ভার্সিটি অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়া হয়ে যেতে পারো, সেটা একটা অ্যাডমিশন কোর্স। আর যাদের ফুল অ্যাডমিশন কোর্সটা লাগবে তারা ফুলটা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি আসলো স্মার্ট টিভিতে, আমি আনস্মার্ট ছেলে, এটা কিভাবে কি আসলো বুঝলাম না। এটাই তো, হোয়ার ইজ দিস, আমি কোথায় চলে আসলাম দূর। কিরে কি হলো, এমএস ফাইল দেখছো? শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ যখন ইন্নালিল্লাহ কই রে, অশিক্ষিত মানুষ যখন ভাই শিক্ষিত জিনিসপাতি চালায়। পেয়েছি। এবার আমরা স্লাইডে চলে যাবো। কত নম্বর স্লাইডে ছিলাম? এটা বলের বিভাজন। ইয়াস আমিও শিক্ষিত হয়ে গেছি। রেডি? শিক্ষিত ইয়াসিন মামুন। ইয়া স্মার্ট বোর্ড ইউজ করতে শিখে গেছি আমি। আর কি লাগে বুঝলাম না, সব কি আটকে আছে? আরে না, চলতেছে। আমি বুঝি না, পোলাবান আসলে ভালো জিনিস পাইলে চলে যায়, খারাপ জিনিস পাইলে থেকে যায়। রেডি? 5 নিউটন মানে একটি আনুভূমিক বল 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেয়ালে ধাক্কা দেয়। গতি ও ঘর্ষণ সহ 0.8 হলে বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? এটা একটু পরে, এটার পরে, কারণ এটা পরে, কারণ একটু কঠিন। আগে সহজটা করি তারপর কঠিনটা। ওকে রেডি? এটা 75 কেজি ভরের একটি বাক্সকে 500 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। ঘর্ষণ সহগ 0.5 হলে বাক্সের ত্বরণ কত? যেখানে জি এর মান 10। ভাইয়া একটু চিত্রটা কি? এই হচ্ছে আমাদের একটা তল, এই তলের উপর একটা বাক্স আছে, যেই বাক্সকে 500 নিউটন আনুভূমিক বল দ্বারা আনুভূমিক বল টানা হচ্ছে। 500 নিউটন আনুভূমিক বল। আনুভূমিক বল মানে কোন দিকে ভাইয়া? আনুভূমিক বল মানে এদিকে, কোনো কোণে না, এটা জাস্ট এই নিউটন বলে টানা হচ্ছে। তো কত কেজি ভর বাক্সের? 75 কেজি। কত কেজি? 75 কেজি। তার মানে এদিকে ওজন কত কাজ করবে? mg। m কত? 75। g কত? 10। g এর মান 10 দিয়ে দিছে, তাহলে কত নিউটন? 750 নিউটন ওজন এদিকে কাজ করবে। ওজন যদি 750 কাজ করে তাহলে উপরের দিকে অবশ্যই আর কাজ করবে। এটা কি বুঝতে পেরেছি? সেখানে বলছে বাক্সের ত্বরণ কত। কি কত ভাইয়া? বাক্সের ত্বরণ কত। সো ত্বরণটা আমরা কিভাবে বের করবো খেয়াল করে দেখো। প্রথম কথা আমাদের আর বের করতে হবে। আর দিয়ে ঘর্ষণ বল হিসাব করতে হবে। ফার্স্টে কি বের করতে হবে? ফার্স্টে বের করতে হবে আর দিয়ে কাকে হিসাব করব? ঘর্ষণ বল হিসাব করব। আমরা তাহলে আর কে বের করি। ভাইয়া বলেন তো এখানে আর এর মানটা কত? আমাকে একটু কমেন্ট সেকশনে খালি জানাও এখানে আর এর মানটা কত। কমেন্ট সেকশনে আমাকে খালি এটা জানাও যে এখানে আর এর মানটি কত। এখানে আর এর মানটি কত? এখানে আর হচ্ছে, দেখো এখানে 500 নিউটন আনুভূমিক বল, সেটাকে ভাগ করার দরকার নেই। এখানে আর এর উল্টো দিকে এমজি কাজ করতেছে, সেখানে আর এর মান হচ্ছে 750, সেই ফার্স্ট কেস। তো আর দিয়ে আমরা ঘর্ষণ হিসাব করব। কি হিসাব করব? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে মিউ ইন্টু আর, মানে মিউ কত? এখানে মিউ হচ্ছে 0.5 ইন্টু আর কত ভাই? 750। তাহলে 0.5 এর সাথে কোনো কিছুকে গুণ দিলে সেটা অর্ধেক হয়ে যায়। তাহলে 750 অর্ধেক কত? 375।
375 নিউটন। এটা কি ভাই ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল হিসাব করে ফেলছি, কত নিউটন আসে 375 নিউটন। এই হচ্ছে আমাদের ঘর্ষণ বল হিসাব করে ফেললাম। ভাইয়া এই যে ঘর্ষণ বলটা যে আমরা হিসাব করলাম, এই ঘর্ষণ বলটাই কি অ্যান্সার? এখানে কি ঘর্ষণ বল চেয়েছে? এখানে কি ঘর্ষণ বল চেয়েছে না বাক্সের ত্বরণ চাইছে? বাক্সের ত্বরণ চাইছে। সো আমরা এবার এই চিত্রটাকে আরেকটু সুন্দর করে রাখবো, দেখো খেয়াল করে দেখো কিভাবে কি আমরা আঁকি। পোলাবার অ্যানসার দিয়ে দিছে 2 মিনিট আগে। এই যে দেখো একটা তল, এই তলের উপর এই যে বাক্সটা ছিল, এই বাক্সটাকে এদিকে তুমি 500 নিউটন বলে টানতেছো। আর ঘর্ষণ বল কোন দিকে? ঘর্ষণ বল অবশ্যই যেদিকে টানবা তার উল্টা দিকে, তাহলে ঘর্ষণ বল এদিকে অবশ্যই কত নিউটন? 375 নিউটন। আর কিছু আঁকার দরকার নেই। এবার তোমরা আমাকে বলো এই বাক্সের ত্বরণ কত হবে? ভাই এটা কি সেই প্রথম টাইপের মতো হয়ে গেল না? শুভ ভাইকে এদিকে একজন টানতেছে, এদিকে তার আরেকজন টানতেছে, তাহলে এখানে শুভ ভাইয়ের ত্বরণ কত হবে? নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। এখানে নিট বলটা কত বলেন তো আপনারা? 500 এদিকে, 375 এদিকে, তাহলে নিট বল হচ্ছে 125। কোনো সন্দেহ আছে? নিট বল এই যে দেখো, নিট বল হবে 500 মাইনাস 375, তার মানে ভাইয়া 125 নিউটন হচ্ছে নিট বল। আর নিট বল সমান মানে 125 নিউটন সমান ভর ইন্টু ত্বরণ। সুতরাং এ ইজ ইকুয়াল টু 125 বাই ভর, ভর হচ্ছে 75, 5 25 125, 3 25 75, তার মানে 1.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এখানে ত্বরণের মান। এই উত্তরটা কি তোমরা পারবে? 5/2 মানে 1.67, 5/2 মানে 1.67, 5/2 সরি 5/3, 5/3 মানে 1.67। সো এই হচ্ছে নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। পারবো? তাহলে স্টেপগুলো আমরা একটু আমার সাথে সাথে সবাই বলো। প্রথমত আমরা আর কে বের করব। কাকে বের করব? আর। আর এর মাধ্যমে হিসাব করব ঘর্ষণ বল। কাকে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল থেকে আমরা বের করব নিট বল। আমি আবারও বলছি, প্রথমে আমরা বের করব আর, এই যে স্টেপগুলো, প্রথমে আর থেকে ঘর্ষণ বল, ঘর্ষণ বল থেকে নিট বল, নিট, আর নিট বল থেকে সব কিছু বের করা যাবে। নিট বল সমান ভর ইন্টু ত্বরণ, ত্বরণ থেকে মানে ঘর্ষণ বলটা বিয়োগ করে দিলেই নিট বল পেয়ে যাবো আর কি। বুঝতে পেরেছি আমরা? ঘর্ষণ বলটা বিয়োগ করে দিলেই নিট বলটা আমরা পেয়ে যাব। ইয়েস, ভেরি গুড। সো আমরা ঘর্ষণের পরবর্তী অঙ্কটা দেখি, আশা করি এটা তোমরা পারবা। মানে প্রথমে যেই ম্যাটটা আমি রেখে আসছিলাম সেই ম্যাটটা আমরা একটু দেখি, যেটা ঢাবিতে আসছে। চলো এই ম্যাটটা দেখি কারা কারা করতে পারে। 5 নিউটন মানের একটি আনুভূমিক বল 0.5 কেজি ভরের একটি আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে ধাক্কা দেয়। তার মানে এ হচ্ছে একটা উলম্ব দেয়াল। উলম্ব দেয়াল তো বুঝো, দাঁড়া করা দেয়াল। 0.5 কেজি ভরের একটা আয়তাকার বস্তু, তার মানে এখানে একটা বস্তু আছে, এই যে একটা আয়তাকার বস্তু, যেই বস্তুর ভর হচ্ছে 0.5 কেজি, এদিকে ওজন কাজ করবে। এই বস্তুটাকে 5 নিউটন মানে একটা আনুভূমিক বল ধাক্কা দেয়। তার মানে এই বরাবর একটা বল ধাক্কা দেয়, যেই বলটার নাম হচ্ছে 5 নিউটন। তো প্রশ্ন হচ্ছে এখানে যদি গতীয় ঘর্ষণ সহ 0.8 হয়, তাহলে বস্তুটি কত ত্বরণে পড়বে? মানে মোট কথা ধরো আমাকে কেউ এমনি ধাক্কা দিয়ে ধরে রাখছে, বা এই কলমটাকে আমি যেভাবে ধাক্কা দিয়ে ধরে রাখছি, কলমটা এই যে মানে গড়া গড়া যে পড়তেছে, কত ত্বরণে পড়বে? সো কত বলে তুমি ধাক্কা দিছো? 5। তাহলে দেয়ালও কত বলে ধাক্কা দিবে এদিকে? অবশ্যই 5। তাহলে দেয়াল যে বলে ধাক্কা দেয় সেটাকে বলে আর। তাহলে এই তলে তুমি আর পেয়ে গেলা। ভাইয়া আর পাইলে আমার কি বের করতে হবে? ফার্স্টে আর বের করবো, আর দিয়ে কি হিসাব করবো? ঘর্ষণ বল। কি হিসাব করবো? ঘর্ষণ বল। দেয়াল যে বলে ধাক্কা দেয় সেটা হচ্ছে আর। তুমি দেয়ালকে 5 বলে ধাক্কা দিচ্ছ, তাহলে দেয়ালও 5 বলেই ধাক্কা দিবে। তাহলে এখানে ঘর্ষণ হিসাব করো। ঘর্ষণ হবে মিউ ইন্টু আর, বা মিউ কত? মিউ হচ্ছে 0.8 দেয়াই আছে, ইন্টু আর। পাশাটা কত হয়? 40, মানে 4 নিউটন। তাহলে এখানে ঘর্ষণ বল কত নিউটন ভাইয়া? 4। ঘর্ষণ বলের মান কত? 4। তাহলে এবার চিত্রটা যদি আমি এদিকে একটু রিমেক করে আঁকি, এখানে হচ্ছে বস্তুটা এদিকে পড়ার কথা এমজি বলে, বাট এই উল্টা দিকে একটা ঘর্ষণ বল কাজ করে 4। তাহলে নিট বল কত? নিট বল থেকে ত্বরণ বের করবে ফেলবো, শেষ। তো এমজি কত সেটাকে বের করো। এম কত? এম হচ্ছে 0.5 কেজি, আর জি হচ্ছে 9.8। তাহলে 0.5 ইন্টু 9.8 কত হয়? 0.5 ইন্টু 9.8 হলে অর্ধেক হয়ে যায়, তার মানে 4.9। এটা হচ্ছে আমাদের এমজি। তার মানে এদিকে কাজ করতেছে 4.9, উপরে দিকে কাজ করতেছে 4। তাহলে নিট কত বলো এখানে? নিট কত বলো এখানে? নিট বল কত? এদিকে কাজ করতেছে 4.9, উপরে দিকে কাজ করতেছে 4। তাহলে নিট বল কত? এখানে নিট বলটা কত? এখানে নিট বল হবে 4.9 মাইনাস 4, আর নিট বল সমান ভর ইন্টু ত্বরণ। এখানে এর মান আসবে 0.9 ডিভাইডেড বাই 0.5,
বাই পয়েন্ট পয়েন্ট কাটা দিলে 9/5, 9/5 মানে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে করছি দেখো, এটাও পয়েন্ট আছে, এখানেও পয়েন্ট আছে, সেই পয়েন্ট এই পয়েন্ট বাদ, তার মানে 9/5, 5 9-এর মধ্যে একবার যাবে, 5 একে 5 একবার গেল, 5 একে 5 যদি যায় তাহলে এখানে পড়ে থাকবে কত 4 আর নিচে 5। তো 4-এর মধ্যে 5 কয়বার যায় জানি না, কিন্তু 40-এর মধ্যে 5 যায় 8 বার, 8 বার যায়, 5 আর 40, তাহলে 4-এর মধ্যে যাবে 0.8 বার, তাহলে 1.8। এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। কথা কি ক্লিয়ার? পারবো আমরা কি পারবো? 1.8 খুবই সহজ ভাইয়া। আমরা ফার্স্টে আর দিয়ে ঘর্ষণ হিসাব করলাম, ঘর্ষণ হিসাব করলে আর কিছু লাগে না, ঘর্ষণ উপরের দিকে, mg নিচের দিকে, তাহলে নিট বল কত 4.9 - 4 ইজ ইকুয়াল টু ma, তাহলে a এর মান আসবে 4.9 - 4 বাই m, তাহলে এটা 0.9 বাই m কত 0.5, পয়েন্ট পয়েন্ট কাটা 9/5 মানে 1.8, 9/5, 9/5 মানে 1.8 কেমন? দেখো 9/5, 5 9-এর মধ্যে কয়বার যাবে? একবার যাবে, 5 একে 5, 5 একে 5, তাহলে এখানে 5 শেষ, কত শেষ? 5 শেষ, তাহলে পড়ে থাকলো কত 4, তাহলে 4-এর মধ্যে 5 কয়বার যায়? 4-এর মধ্যে কয়বার যায় জানি না, 40-এর মধ্যে 8 বার যায়, তাহলে 4-এর মধ্যে যাবে 0.8 বার, শেষ 1.8। খুবই সহজ, এভাবে ক্যালকুলেট করতে হবে। ইমরান ইউসুফ উল্টাপাল্টা কথা বলতেছে, ওকে। সো এই হচ্ছে আমাদের ভাইয়া ঢাবির আমাদের টাইপ 4 পর্যন্ত আসলাম। সো আগামীকালকে আমরা বাকি অংশটুকু পড়বো নিউটনিয়ান বলবিদ্যার। আজকে এই পর্যন্তই, কিন্তু জাস্ট এটুকুই বলে রাখি, নেক্সট ক্লাসটা হচ্ছে আগামীকাল। আমি একটু মুছে দিই। টুমোরো অ্যাট 8, টুমোরো 8 PM নেক্সট পার্ট। আজকে এই পর্যন্তই, তোমরা পড়াশোনা করো। আর যাদের মনে হয় যে না ভাই আমার ভার্সিটি ম্যারাথন কোর্সে এনরোল করবা, তারা এনরোল করে ফেলতে পারো। আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম আছে ফুল সিলেবাসের উপর, আর শর্ট সিলেবাসের উপর আছে তোমার শর্ট সিলেবাসের উপর কোনো প্রোগ্রাম নেই, ফুল সিলেবাসের উপর ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম, এটা ফুল কোর্সের উপর। আর যাদের ইচ্ছা হয় যে ফিজিক্স ম্যাথ কিংবা কেমিস্ট্রিতে ভর্তি হওয়া আলাদা আলাদা কোর্সে, তাহলে আমার ফিজিক্সের জন্য আমার ফিজিক্সের একটা আলাদা কোর্স আছে, এটা ক্যাপশনের লিঙ্ক থেকেই ঘুরে আসতে পারো। প্রথম 1200 স্টুডেন্টের জন্য 1200 টাকা। সো যাদের ইচ্ছে হচ্ছে যে না ভাইয়া ইয়াসিন ভাইয়ের কোর্সটাতে ভর্তি হবো, তারা ভর্তি হয়ে যেতে পারো। আগামীকাল ঠিক রাত 8টায় আবারও দেখা হচ্ছে, যদি তোমাদের রেসপন্স থাকে তাহলে, রেসপন্স না থাকলে ক্লাস নেবো না। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ আজকের জন্য, টাটা। সবাই অবশ্যই জানিয়ে দিও ক্লাসটি কেমন লেগেছে বন্দি পাঠশালা গ্রুপে, আর আমার কোর্সটা সম্পর্কে সবাইকে জানিয়ে দিও।